চার ভাই চার বোন, আমি ফ্যামিলিতে সবার ছোট। বাবা কি করতেন? বাবা ডক্টর ছিলেন, ভিলেজ ডক্টর। তো আমার যখন জন্ম হবে, আমি যখন পেটে ছিলাম, আমাকে আমার মা চাচ্ছিলেন না আমার জন্ম হোক। আমাকে নষ্ট করার জন্য অনেক কিছু ট্রাই করেছেন, কিন্তু হয়নি। তারপরেও আমার জন্ম হলো। তো আমি বড় হওয়ার পরে যেটা শুনলাম, মা প্রায়ই আমাকে বলতেন যে তোর জন্মের সময় তোকে চেয়েছিলাম মেরে ফেলবো, তুই যখন তোর জন্ম হয়নি তখনও ট্রাই করতাম, তারপরে জন্মের পরেও ভাবতাম যে অনেক তার জানা একটা কাহিনী আছে যে কার যেন অনেক বাচ্চা ছিল, তো লাস্টে যে বাচ্চাটা হয়েছে ওটাও মেয়ে। তো মেয়ে হওয়ার পরে ওনাকে ওই বাচ্চাটাকে বারবার গোসল করতে করতে তখনই মেরে ফেলেছিল। তো মা আমাকে প্রায় এই কথাটা বলতেন যে আমি এটাও ভেবেছিলাম যে তোর জন্মের পর আমি এরকম করে তোকে মেরে ফেলবো। তো ছোটবেলা থেকে আমি খুব অবহেলা নিয়ে বড় হয়েছি ফ্যামিলিতে। কেন অবহেলা নিয়ে বড় হয়েছে? অনাকাঙ্ক্ষিত ছিলাম এজন্য। দাঁড়ান, আমি যেটা বুঝতে যাচ্ছি যেটা হলো যে আপনি 2 ভাই 2 বোন, আপনারা? আমরা 4 ভাই 4 বোন। 8 ভাই বোনের সংসার। জি। এবং সবার ছোট হচ্ছে? সবার ছোট। অনাকাঙ্ক্ষিত ছিলেন যে কারণেই, আপনি সবার ছোট যেহেতু অনাকাঙ্ক্ষিত চাননি, আপনার মা চাইনি আপনি হন, যে কারণে আপনার প্রতি আচরণটা ভালো ছিল না। কিন্তু আমার বাবা নাকি আমাকে ভালোবাসতেন। তো আমি জন্মানোর পরে আমার বাবার ইনকাম নাকি বেড়ে যায় অনেক। বাবা যে পেশাতে ছিলেন ওটা ইনকামটা বেড়ে যায়, এবং ওই বছর নাকি আমাদের জমিতে অনেক ফসলও বেশি হতে থাকে। তা এজন্য আমার বাবা অনেক বেশি ভালোবাসতেন আমাকে। মায়ের চেয়ে সন্তান রহমত এটা বলা হয়, এটা আমাদের ধর্মেই আছে। মায়ের চেয়ে আমার বাবার কাছে আমি বেশি আদর পেতাম, বাবা আমাকে বেশি ভালোবাসতেন। তারপর আমি ছোটবেলা থেকেই আমার পা ব্যথা করে, হাত পা ব্যথা করে, টনসিল ফুলতো। তখন ওই যে বাবার যে ওষুধ ছিল ওই ব্যথার ওষুধটা মাঝে মাঝে খাইয়ে দিতেন। তখন একটু কম মনে হতো, আবার কয়েকদিন পরে হাঁটতে পারতাম না, একটু বেশি হাঁটলে পা ব্যথা করতো, তারপর হাঁটা ছাড়াও বেশি ব্যথা করতো, এরকম হাত পা ফুলে যেত, ঘন ঘন টনসিল ফুলতো। তো এইটা নিয়ে অনেকদিন আমি অসুস্থ ছিলাম, অনেকদিন ভুগেছি এটাতে। তখনও জানতাম না যে এরকম কোনো অসুখ আছে। তারপর এমনি বাবার ওষুধ খাওয়াতেন আমাকে, তখন তো বাবা 94-এ মারা যান। তারপর আমাদের ওই পেশাটা মা দেখতেন, গ্রাম্য চিকিৎসক হিসেবে মা ছিলেন। তো মা আমাকে ওষুধ খাওয়াতেন। তারপর একদিন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওখানে একজন ডক্টরকে দেখানো হলো, উনি বললেন শিশু হসপিটালে নিয়ে যেতে। তো ওখানে যাওয়ার পরে ব্লাড টেস্ট করা হলো, উনি বললেন যে রিউমেটিক ফিভার। এবং ওইটা এমন একটা পর্যায়ে চলে গেছে, জীবাণুর মাত্রাটা এত বেশি যে ডাক্তার বলছেন যে এর আগে কোনো পেশেন্টের শরীরে এতটা জীবাণু পাননি আমার যতটা পেয়েছিলেন। ওকে। তো ওখানে 5 বছর ট্রিটমেন্ট করা হয়। বয়স কত তখন আপনার? আমার বয়স কত আমার মনে নেই। আপনি স্কুলে পড়তেন ওই সময়টাতে? স্কুলে পড়তাম, বা পড়ার আগে থেকেই তো অসুস্থ ছিলাম। তার ওই অবস্থায় আপনি স্কুলে যেতে হয়েছে? জি। তারপর আমি ওখানে ট্রিটমেন্ট করতে থাকি। তো একটা পর্যায়ে এসে এত বেশি পরিমাণ ওষুধ খেতে হতো আমাকে, প্রতিদিন 13-14টা ট্যাবলেট খেতে হতো। আর মাসে 1 মাস পর পর 12 লাখ পাওয়ারের একটা ইনজেকশন ছিল, ওইটা আমার শরীরে পুশ করা হতো। এবং ওই ইনজেকশনটা এত বেশি পাওয়ারফুল ছিল যে 1 মাসে যে পাশে নিতাম তারপরের মাসে ওইটা অন্য পাশে নিতে হতো, কোমরে ওইটা ইউজ করা হতো, পুশ করা হতো। তো ওইটা যদি পরপর 6 বার এক পাশে পুশ করা হতো তাহলে ওই সাইডটা পঙ্গু হয়ে যেত। এতটাই পাওয়ারফুল ছিল ওইটা। তো আমার ট্রিটমেন্ট করা হচ্ছে, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, ধীরে ধীরে বেশি হয়ে যাচ্ছে। তো আমি তো তখন ক্লাস 3 থেকে আমি প্রাইমারি স্কুলে ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছি। তারপর আমাদের গ্রামে মাদ্রাসা ছিল, আমাকে মাদ্রাসায় দেওয়া হলো, ক্লাস 4-এ ভর্তি করে দেওয়া হয়েছিল। তো আমি ধীরে ধীরে পড়তাম, কোনো কিছু মনে রাখতে পারতাম না। ওষুধ খাওয়ার জন্য আমি ওই পড়াশোনা করছি, খুব আগ্রহ ছিল আমার। আমি যখন পড়তে বসছি, হয়তো একটা লাইনের শুরুতে পড়তাম, পরে লাইনের শেষে যে ফার্স্টের কি ছিল ওইটা আমি বলতে পারতাম না। আমার কোনো কিছুই মনে থাকতো না। আচ্ছা। আর তখন আমার মনে আছে আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, 8-এ পড়ি যখন, তখন আমাদের যে উপজেলাতে যে ডাক্তারকে দেখানো হতো উনি বলেছিলেন যে আমার 2টো কিডনি এবং হার্টের ভাল্বটা একদম ড্যামেজ হয়ে গেছে। আর ওই সময়টা আমাদের গ্রামের অনেকেই রিউমেটিক ফিভারে মারা যায়। তো ভাইয়া তখন, বড় ভাইয়া ঢাকাতে জব করেন, ভাইয়া একদিন বাড়ি গিয়েছেন, মা তখন খুব কান্নাকাটি করছেন যে ওর এরকম অবস্থা। অনেকেরই তো শুনেছি ঢাকাতে নিয়ে ট্রিটমেন্ট করে ভালো হয়েছে, তো ওকে একবার ঢাকাতে দেখানো যায় না? তারপর ভাই আমাকে ঢাকাতে নিয়ে আসেন 99-এ। আচ্ছা। তারপর ঢাকাতে আমার ট্রিটমেন্ট শুরু হয়। আমার উপজেলাতে 4 বছর
5 বছর ওখানে ট্রিটমেন্ট করার পরে যখন একদমই খারাপ অবস্থা, কোনোভাবে ডেভেলপ হচ্ছিল না, তখন আমাকে ঢাকাতে নিয়ে এসে ট্রিটমেন্ট শুরু হয়। তারপরে এখানেও সেম অবস্থা, আমার অনেক ওষুধ খেতে হতো এবং প্রতি মাসে আমাকে ইনজেকশন নিতে হতো। আর প্রতি মাসে আমাকে এখানে চেক আপ করানো হতো। তো ভাইয়া প্রতি মাসে আমাকে ওষুধ কিনে দিতেন এবং মাস শেষে যদি কোনো একটা ওষুধ কিনতে হতো, মাকে যদি বলতাম যে মা আমার ওষুধটা শেষ হয়ে গেছে, আমার ওষুধ কিনতে হবে, মা খুব রাগারাগি করতেন, বলতেন যে এত মানুষ মারা যায়, তুই মরতে পারিস না, তোর জন্য আমার সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে না, তোর পিছে যত টাকা খরচ করি এটা যদি আমি জমা করে রাখতাম তাহলে আমার অনেক কিছু করতে পারতাম আমি এই টাকাটা দিয়ে। উইথ ডিউ রেসপেক্ট, আমি এখানে একটা কথা বলি, মাদেরকে নিয়ে দুনিয়াতে আসলে কোনো আলোচনাই হয় না, সমালোচনাই হওয়া উচিত না। জি জি, এটা মারা যে খুব ইন্টেনশনালি করেন তাও না, তবে এটা ঠিক যে এটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, কারণ ওই বাচ্চা কিন্তু ওই সময় বোঝার কথা না। মা হয়তো রাগে কষ্টে অন্যান্য চাপের কারণে এই ধরনের কথা বলেছে, কিন্তু এটা ঠিক যে আমরা তো সবাই বড় হয়েছি, আমরা ওই বয়সটাকে যদি একটু বোঝার চেষ্টা করি যে মা আমাকে কেন এরকম ব্যবহার করবে, মা আমাকে কেন এই কথাটা করবে। ছোটবেলায় মার হাতে মার খায়নি এরকম বাচ্চা খুব কমই আছে, হ্যাঁ, কিন্তু ওই যে মার খেলে যে নিজের ভিতরে এক ধরনের খারাপ লাগাটা তৈরি হয় বা এটা খুব এক্সট্রিম লেভেলে যে খুব বড় রকমের একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে, এইটাও একটু মাদেরকে চিন্তা করতে হবে এবং প্যারেন্টাল সাইড থেকেও একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, কিছু কিছু বাচ্চা থাকে একবার বিয়ন্ড কন্ট্রোল, অনেক সময় দেখা যায় কিছু বলা যাচ্ছে না, তখন রাগে ক্ষোভে অনেক ধরনের বাজে কথা বলে ফেলে এবং যেটা হয়তো তার মনে একটা ইম্প্যাক্ট তৈরি করে। তবে এটা ঠিক যে আপনি যেটা বলছেন সেটা খুব দুঃখজনক। আমি কেন জানি বলতে চাই যে আসলে মা তো মা হয়তো ওইটা মিন করে বলেননি, যাই হোক বলেন তারপর। তবে আমার আপুকে আমার চেয়ে বেশি ভালোবাসতেন, এগুলো চোখে লাগে খুব। হ্যাঁ, মানে মা বলতেন যে আমার যে সন্তানরা আছে তাদের মধ্যে আমি আমার বড় ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসি আর সেজো মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসি। এনাদের দুজনকে নাকি মা আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন, এরকম বলতেন। তো আমি মানে ওই অসুস্থ থাকতাম, আর মানে ফ্যামিলিতে ছোট হলে ছোটরা সবসময় বেশি সাপোর্ট পায়, সবকিছু বেশি বেশি পায়, এটা আমি কখনোই পেতাম না। তো মা বলতেন যে তুমি তো হাঁটতে পারো না, তোমাকে বাহিরে দেব কি করে, তোমাকে এই গ্রামের মাদ্রাসাতেই পড়তে হবে। তো পড়তাম, আমি খুব আগ্রহী ছিলাম পড়াশোনাতে, যদিও ভালো স্টুডেন্ট ছিলাম না। আমার স্কুলে যখন পড়তাম ওই 7, 8, 5 আমার বই ওইভাবে কিনে দেয়া হতো না, আমাকে যে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো বই কিনে দিবে এইভাবে দিত না, মানে আমার প্রতি কারো কোনো আগ্রহ ছিল না। পরে হচ্ছে আমাদের গ্রামে যে ফ্রেন্ডরা ছিল ওদের কাছ থেকে আমি বই নিয়ে পড়তাম এবং শর্ত ছিল যে পরীক্ষার দিন ওদেরকে দেখাতে হবে। ওদের কাছ থেকে বই নিয়ে পড়তাম, আমি পরীক্ষার সময় একটা চিটে 3 জন করে বসা হতো, আমি মাঝখানে বসতাম আর 2 জন 2 পাশে বসতো, ওরা আমারটা দেখে দেখে লিখতো। আমি যখন এসএসসি পরীক্ষা দেই 2001 সালে 2টো সাবজেক্টে ফেল করি, আরবিতে এবং অঙ্কতে। ফেল করার পরে 2002 সালে আমি আবার 2টো সাবজেক্ট পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়ার পরে তখন আবার আমি অঙ্কে পাশ করি, আরবিতে ফেল করি। 2002 সাল থেকে একটা নিয়ম চালু ছিল যে কেউ এক সাবজেক্টে ফেল করলে কলেজে ভর্তির সুযোগ পাবে। তো আমাকে কলেজে ভর্তি করে দেয়া হয় যে ইয়ার লস দিব না, তুমি কলেজে ভর্তি হও। তো কলেজে ভর্তি হলাম, হওয়ার পরে 1 বছর ক্লাস করলাম, আমি আবার এসএসসি পরীক্ষা দিলাম, আমি আবারও একটা সাবজেক্টে ফেল করলাম। ফেল করার পরে আমার কলেজের ভর্তিটা বাতিল হয়ে গেল। মানে কয়বার ফেল করলেন পরপর? 3বার ফেল করলাম। মানে এমন ছিল যে আপনি পড়াশোনা করতেছেন কিন্তু আপনি মনে রাখতে পারছেন না? আমি মনে রাখতে পারছি না। আমি খুব পড়তাম, মানে সব সময় হয়তো বসে কোনো কাজ করছি, আমার পাশে বইটা খোলা আছে, আমি পড়ছি। মানে ও চেষ্টা করছে কিন্তু গিভ আপ করে নাই, ফেল করে যাচ্ছে কিন্তু আমি হাল ছাড়িনি। তারপর যখন আমার এসএসসি রেজাল্ট হতো আমি ফেল করতাম, মা খুব বকাঝকা করতেন যে তোর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারি না, তুই মরে যেতে পারিস না। মানে আমার ফ্যামিলিতে আমার কাজিন যারা ছিলেন ওনারা ভালো স্টুডেন্ট। প্রতি বছর এই বিশেষ সময়টা তাহলে ওর মনটা কেমন থাকতো? ও সারা বছর চেষ্টা করছে বাট পাচ্ছে না। যাই হোক, আমাদের প্যারেন্টাল জায়গাগুলো ডেভেলপ করা উচিত। অনেক সময় আমি সুইসাইড করার জন্য ট্রাই করেছি, কেন জানি হয়নি। তারপরেও পড়াশোনা চালিয়ে যেতাম। তো আমার ভাইয়া ভাবি দেশের বাইরে থাকতেন, ভাইয়া ভাবি মাকে চিঠি লিখতেন যে ও যে বেঁচে আছে এই তো অনেক কিছু, ওকে কখনো প্রেশার দিয়েন না, ও নিজের ইচ্ছা মতো যতটুকু পড়াশোনা করতে পারবে করবে। আবার রেজাল্টের সময় মা আবার রাগারাগি করতেন, তখন আমার সেজো কাকা ছিলেন, আমার কাকা মাকে খুব বোঝাতেন যে দেখেন ও যে আগ্রহ করে পড়াশোনা করে এই তো অনেক কিছু, ওর তো বেঁচে থাকারই কোনো কথা না। তো এইভাবে চলতে থাকে। তারপর 2003 সালে আমি এসএসসিতে আবার ফেল করার পরে মাকে বললাম যে আমি পড়াশোনা করব, তবে মাদ্রাসাতে পড়বো না, আমি মাদ্রাসার পড়াটা পারছি না, আরবিটা, তো আমি হাই স্কুলে ভর্তি হব।
মা বললেন যে হাই স্কুল তো আবার দূরে, তোমাকে বাইরে যেতে হবে, তুমি তো হাঁটতে পারো না তখনও ঠিক মতো, মানে হাঁটলে ব্যথা করে। তো তারপরে ওই সময় আমার এক রিলেটিভ একটা হাই স্কুলে জব করেন 2004 সালে। ওই সময় হচ্ছে আমাদের উপজেলাতে যে হাই স্কুল ছিল ওখানে ভর্তির ব্যাপারে আমার আপু কথা বলতে গিয়েছেন। তো ওই ভাইয়া আমাদের বাড়িতে এসেছেন, আসার পরে বলছেন যে আমার স্কুলে ক্লাস 9 এর রেজিস্ট্রেশন চলছে। তো আমার নামে একজন স্টুডেন্টের নাম ছিল, বলছেন যে ওই নামে আমি রেজিস্ট্রেশন করেছি, ওকে অন্য স্কুলে দেওয়ার দরকার নেই। তো আমি বললাম যে আপনার স্কুলটা তো বেশি দূরে, আমি ওইখানে যেতে পারবো না, আর আমি ওইখানে পড়বো না। ভাইয়া বললেন যে না, তোমার ক্লাস করতে হবে না, তুমি শুধু এসএসসি পরীক্ষাটা দিও। তো বললাম যে ঠিক আছে। তো তখন বই টই নিয়ে বাড়িতে পড়ি। তো আমি তো সারা জীবন মাদ্রাসায় পড়ে এসেছি, ক্লাস 4 থেকে এসএসসি পর্যন্ত। তো তখন মানে বুঝতে পারছিলাম না, অঙ্কটাও জটিল লাগে, ইংলিশটাও জটিল লাগে। 3 মাস কোচিং করলাম। কোচিং করার পরে আমি হাই স্কুল থেকে আবার পরীক্ষা দিই 2005-এ। ওখানে পরীক্ষা দিয়ে আমি আবার অঙ্কে ফেল করি। আচ্ছা, অঙ্কে ফেল করার পরে তারপর প্রাইভেট পড়তাম। মানে 4 বার ফেল হলো? 4 বার ফেল হলো। এসএসসি 4 বার? আমার গ্রামে একজন টিচার ছিলেন, প্রাইমারি স্কুলের টিচার, ওনার কাছে আমাদের ফ্যামিলি সবাই প্রাইভেট পড়তো। আমি স্যারের কাছে প্রাইভেট পড়তাম অঙ্ক। উনি আমাকে এমনভাবে অঙ্ক করাতেন, আমি কিছু না বুঝলেও ওই মুখস্থ করে ফেলতাম অঙ্ক করতে করতে। ওকে। তো এইভাবে আমি 2006 সালে এসএসসি পাশ করি। আপনি শেষমেশ পাশ করলেন? শেষমেশ 5 বারের বার গিয়ে না 6 বারের বার? 5 বারের বার। 5 বারের বার। আচ্ছা, 5 বারের বার আমি এসএসসি পাশ করি। তো এসএসসি পাশ করার পরে আমার কখনো মনে হয়নি যে একবার ফেল করে 2 বার ফেল করছে, লেখাপড়া বন্ধ করে দেই, 3 বার ফেল করছে? না, আমার এটা মনে হতো না। সবাই যখন আমাকে নিয়ে হাসাহাসি করতো, গ্রামের অনেকেই বলতো যে ও জীবনে কোনোদিন পাশ করতে পারবে না, ও যদি কখনো পাশ করে আমার হাতের তালু দিয়ে গাছ বের হবে। একটা জিনিস মনে রাখবেন, এই মেয়েটা যে চেষ্টাটা করছে, এই চেষ্টাটা কারণে সে 5 বার পর্যন্ত যেতে পেরেছে। এটাকে যেন আমরা বড় করে দেখি, 1। আর 2 নম্বর হচ্ছে যে ও যে উইকনেস, ফেলটা করছে, এই ফেলটার কারণটা হচ্ছে হলো ওর ছোটবেলায় যে বিশাল রকমের একটা অসুখ হয়েছিল, সেই অসুখটা, এবং যার কারণে ওর মেমোরিটা লাস্ট করে না। মানে পড়ছে, কিন্তু পড়তে গেলেও সারাদিন পড়ছে কিন্তু মনে রাখতে পারে না। যেটা বলছিল একটু আগে, যে একটা বাক্য পড়ে শেষ মাথায় আসতে আসতে বাক্যের প্রথমে কি আছে সেটা আমি মনে রাখতে পারি না। যাই হোক, সেখানে আসলে কারোরই কোনো কন্ট্রিবিউশন ছিল না, নট ইভেন ফ্যামিলি। ও নিজের চেষ্টায় 5 বারের গিয়েও পাশ করেছে। তারপর আমার ভাবি বললেন যে তুমি এবার এসএসসি পাশ করলে তুমি কি পড়বা? মার ইচ্ছা ছিল ডিপ্লোমাতে ভর্তি করবে। তা আমি বললাম যে মা, আমার তো সাহিত্য নিয়ে অনার্স করার ইচ্ছে, আমি যদি ডিপ্লোমা পড়ি আমি অনার্স করতে পারবো না। আমি কলেজে ভর্তি হই। ওই ফার্স্টে ফেল করার পরে যে কলেজে ভর্তি হয়ে আমি কলেজ থেকে বের হয়ে আসি, আমি এসএসসি পাশ করার পরে ওই কলেজে আবার ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ওই কলেজে পড়াশোনা করতাম। আগে যে স্যাররা ছিলেন 2002 সালে 2006 সালে ওই স্যাররা আছেন। তো অনেকেই তাকিয়ে থাকেন, আমার তো আগের কাহিনীটা অনেক স্যারই জানেন। তো ওই কলেজে একজন ইংলিশ টিচার ছিলেন, উনি ভীষণ ভালোবাসতেন আমাকে এবং অনেক উৎসাহ দিতেন সবকিছুতেই। উনি চাইতেন আমি ভালো কিছু করি। আর আমি ছোটবেলা থেকেই লেখালেখি করতাম, কবিতা লিখতাম। আর আমি যতবার রেজাল্ট খারাপ করেছি, এসএসসিতে ফেল করেছি, দেখা যেত তখনই আমি একটা না একটা কবিতা লিখতাম যে আমি ফেল করেছি, আমাকে হার মানা যাবে না, আমি যেন আরো ভালো কিছু করতে পারি, এটা নিয়ে আমি কবিতা লিখতাম। তো আমি যখন 2008 সালে এইচএসসি পাশ করি, আমি অ্যাডমিশন দেই অনার্সে ভর্তির জন্য। তো তারপর আমি যখন ফার্স্ট অ্যাডমিশন দেই, তখন আমি অনার্সে চান্স পেয়ে যাই, কিন্তু আমার ফ্যামিলি থেকে আমাকে ভর্তি করে না, আমাকে বাহিরে রাখবে না, আমাকে অনার্সে পড়াবে না। তো তারপর ডিগ্রিতে এনে ভর্তি করে দেয়া হয় আমাদের উপজেলাতে যে কলেজ আছে ওখানে। তো আমি ওই আমার যে কলেজে যে ইংলিশ স্যার ছিলেন, উনি এটা নিয়ে খুব মন খারাপ করেন যে তুমি চান্স পেলে, তোমার ফ্যামিলি কেমন, তোমাকে ভর্তি করলো না। তো আপু পছন্দ করে বিয়ে করেছিলেন। তো আমি যদি বাহিরে থাকি, আমি যদি এরকম কিছু করি, এজন্য ওর সব চাপটা আমার উপর আসতো। আর আমি ছোটবেলা থেকে খুব চঞ্চল ছিলাম, আমার অনেক ছেলে বন্ধু ছিল, ছেলেদের সঙ্গে আমার বড় হওয়া, ওদের সঙ্গে খেলা, রাস্তায় যে ফুটবল খেলতাম, এই অবস্থা। তো তারপর আমাকে ডিগ্রিতে ভর্তি করে দেয়। ভর্তি করার পরে আমাদের তখন ডিগ্রি ফার্স্ট ইয়ারে ইংলিশ ছিল, আমি তখন ইংলিশ প্রাইভেট পড়তাম। তো ওইখানে কয়েক মাস প্রাইভেট পড়ার পরে 1 মাসে আমি প্রাইভেট না পড়ে 300 টাকা চুরি করি ওখান থেকে। বাসায় বলেছি প্রাইভেট পড়েছি, কিন্তু আমি না পড়ে ওই টাকাটা চুরি করি। ওইটা দিয়ে আমি আবার রিঅ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করি। ফর্ম ফিল আপ করে আমি চুরি করে পরীক্ষা দেই। পরীক্ষা দিয়ে ওইখানে আবার আমি চান্স পেয়ে যাই। চান্স পাওয়ার পরে বাসায় যে সবাইকে বলি যে আমি আবার চান্স পেয়েছি। তো মা বলছেন যে তুই চান্স পেয়ে সবাইকে বলছিস, তোকে যদি আমি ভর্তি না করি, তোকে টাকা না দিলে তুই টাকা পাবি কোথায়? তখন হচ্ছে আমি ভাইবা দিয়ে এসেছি ওই কলেজে। ভাইবা দিয়ে আসার পরে মাঝখানে একদিন সময় ছিল ভর্তির, 2900 টাকা লাগবে। মাকে এসে বললাম, মা কিছুতেই আমাকে ভর্তি করবে না, টাকাও দিবে না। তখন আমাদের ফ্যামিলিটা অনেক সচ্ছল,
আমাদের কোনো অভাব অনটন ছিল না, ভাইয়ারা সবাই এস্টাবলিশড, ছোট আপুর বিয়ে হয়ে গেছে, তখন আমি শুধু একা আছি ফ্যামিলিতে। তো মা আমাকে টাকা দেবেন না। তারপর আমার কাছে একটা কানের দুল ছিল স্বর্ণের, আমি কিছুদিন আগে ওইটা বানিয়েছি, ওইটা তখন হয় 2300 টাকা। ওকে। কিন্তু আমি বিক্রি করতে গিয়ে দেখি ওইটার দাম একজন বলে 1100, একজন বলে 1300। আমি মানে কোনোভাবেই টাকা ম্যানেজ করতে পারছি না। তো আমার ইন্টার লাইফের ফ্রেন্ড ছিল শিশির, তো ওকে বললাম যে দোস্ত আমি তো টাকা পাচ্ছি না, কি করি, আমি তো এবারও ভর্তি হতে পারবো না। আমার ফ্রেন্ড রাস্তায় যে মানুষের কাছ থেকে টাকা তোলে আমাকে ভর্তি করার জন্য, 2900 টাকার বোধহয় 200 না 300 টাকা কম ছিল এই ফর্ম মানে অনার্সে ভর্তি করার জন্য। এটা আপনার ফ্যামিলির সামর্থ্য ছিল না? না, আমার ফ্যামিলি আমাকে ভর্তি করবে না, ওই যে আমার আপু মানে সামর্থ্য ছিল কিন্তু আপনাকে দেবে না। তারপর ও আমাকে ফোন করে যে দোস্ত 200-300 টাকা কম আসছে, কি করবি? তখন বললাম যে প্রবলেম নেই, ওই কলেজে একজন নেতা ছিলেন যে উনি আমার পরিচিত, ওনাকে বললে হয়তো কাজ হবে। তখন আমি ফোনে কথা বলছি, মা তখন ওইটা শুনতে পেয়েছেন। মা শুনে বলছেন যে তুই কার কাছে টাকা নিচ্ছিস? তো বলতেছে যে তুই ওর কাছ থেকে টাকা নিচ্ছিস, এইটা দিবি কিভাবে? আমি বলছি যদি কোনোদিন শোধ করতে পারি করব, না হলে আমি করব না। তারপর মা তখন বলছে যে ওর কাছ থেকে টাকা নিতে হবে না, আমি তোকে টাকা দিব, তবে একটা শর্ত আছে। তো বললাম কি শর্ত? মা বলছেন যে তুই কোনোদিন ভার্সিটিতে ক্লাস করতে পারবি না। কেন চাচ্ছিল না যে আপনি ক্লাসে যান? ওই যে বললাম না যে আপু রিলেশন করে বিয়ে করেছিলেন, তো আপনার মায়ের ধারণা ছিল যে আপনি শুধু মায়ের ধারণা না, আমাদের ফ্যামিলি সবার ধারণা ছিল ভার্সিটিতে গেলে প্রেম করবে। হ্যাঁ, ভার্সিটিতে গেলে প্রেম করবে। আর আমার আপু অনেক ভদ্র ছিলেন, খুব কম কথা বলতেন, ওকে সবাই খুব বিশ্বাস করতো। আর আমি খুব চঞ্চল ছিলাম, আমাকে কেউ বিশ্বাস করতো না। বললাম যে ঠিক আছে, তুমি আমাকে অন্তত ভর্তিটা করে দাও, আমি কোনোদিনও ক্লাস করব না, আমার শুধু একটা ইচ্ছেটা পূরণ হোক যে আমি অনার্সে ভর্তি হয়েছি। তারপর ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে এখন কলেজে যাব, কলেজে যেতে দেবে না, যে সপ্তাহে একদিন যাই, একদিনে 100 টাকা দিত, যে ঠিক আছে তুমি যাও। সকালে আমাদের বাড়ি থেকে আমাদের উপজেলাতে যেতে 1 ঘন্টা সোয়া ঘন্টা সময় লাগতো, এবং ওখান থেকে একটা বাস যেত আমাদের জেলা শহরে, ওইটা সকাল 7:10, এবং ওই সকাল 7:10 বাসটা ধরার জন্য আমার বাড়ি থেকে আমাকে ভোর 4:45 বের হতে হতো। তো আমি রাত্রে 3:30টার দিকে উঠতাম। আমার সেজ ভাবি ছিলেন, ওনার অবদানটা আমি কোনোদিনও শেষ করতে পারবো না, আমার প্রতি ওনার যে অবদান, আমি ওনার কাছে চিরঋণী। তো ভাবি ওই 3:30টায় উঠে আমার জন্য রান্না করতেন, রুটি বানাতেন, সবকিছু করে দিতেন। তো আমি তখন ওই ভোর 4:45টায় বাড়ি থেকে বের হতাম, মানে ক্লাসে যেতাম। 2-1 মিনিট লেট হলে স্যার ক্লাসে ঢুকতে দিতেন না। তো স্যারকে একদিন বললাম, স্যার আমি তো দূর থেকে আসি, আমাকে যদি ক্লাসে না ঢুকতে দেন আমার প্রবলেম হয়ে যাবে। তো এরপর ক্লাসে গেলে স্যার ঢুকতে দিতেন। তো অনার্স ফার্স্ট ইয়ার যখন ফাইনাল এক্সাম, মাকে বললাম যে আসলে এইভাবে তো সম্ভব হচ্ছে না, সপ্তাহে একদিন ক্লাস করে আমি তো রেজাল্ট খারাপ করব, তো আমাকে ওখানে থাকতে দিতে হবে। তো ভাইয়াদের সাথে কথা বললেন, মানে শর্ত একটাই ছিল, ফাইনাল এক্সাম শেষ হলে চলে আসতে হবে। 3 মাসের জন্য আমি ওখানে একটা বাসায় যেয়ে উঠি। ওঠার পরে ওখানে 3 মাসের জন্য উঠি, আমার বেড টেড কোনো কিছু কিনতে দিবে না বাসা থেকে, শুধু একটা তোষক নিয়ে যাই, তোষক বালিশ টালিশ এগুলো। তারপর মাসে আমাকে 1500 টাকা দিত, ওইটা দিয়ে চলাটা খুব টাফ হয়ে যেত। তারপরেও থাকতাম, দেখা যেত যে একদিন ডাল রান্না করলে ডালটা যদি বেশি টেস্ট হতো, ওইটা তাড়াতাড়ি শেষ হবে, আমি ওইটার মধ্যে পানি ঢেলে দিতাম। তারপর অনেক সময় আমার বাজার করার টাকা থাকতো না, 1-2 দিন না খেয়ে থাকতাম। মানে রুমমেটরা ভালো ছিল, পাশের রুমে যারা ছিল তারাও ভালো ছিল, ওরা যখন বুঝতে পারতো আমাকে খেতে দিত। আর ফ্লোরিং করে থাকবো, ওরা ফ্লোরিং করতে দিত না, ওদের বেডে থাকতাম। এভাবে থাকতে থাকতে একদিন একজন বলেই ফেললো যে তোর তো কিছুই নেই, থাকিস আমার বেডে, টেবিল ইউজ করিস আন্টিরটা, তুই আসলে কি এরকম। তারপর মানে খাওয়া দাওয়ার জন্য অনেক সময় কথা শোনাতো যে তুই তো জীবনে কোনোদিন মাছ কিনিস না, সবসময় শুটকি খাস। তো এইভাবে আমি অনার্স ফার্স্ট ইয়ার এক্সামটা কমপ্লিট করি। তখন বাসা থেকে বলে যে চলে আসো, আর ওখানে থাকতে হবে না। তারপরেও আমি জোর করে থাকি। তারপর আমি এক্সাম হলে বসে আছি, মানে খুব শক্ত করে সবকিছু ধরে আছি যেন কেউ বুঝতে না পারে। তো ওরকম থাকতে থাকতে খাতা দিয়েছে, আমি কোনো রকম নামটা লিখে সবকিছু ফিল আপ করেছি। তারপর আমার খিঁচুনি উঠে যায়, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, ওখানে অসুস্থ হয়ে পড়ি। তারপর আমাকে ধরে নিয়ে বাহিরে নিয়ে অনেকক্ষণ মাথায় পানি টানি ঢালা হয়, ডাক্তার নিয়ে আসার পরে ডাক্তার ওষুধ দেয়, বোধহয় ইঞ্জেকশনও দিয়েছিলেন। পরে আমাকে বলেন যে বেডে এক্সামটা দাও। এমনিতেই ওই দিনের ওই সাবজেক্টটা অনেক হার্ড ছিল, তারপরে অসুস্থ, যদি বেডে দেই তাহলে তো আরো খারাপ হবে। পরে আমি 4 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার বেশি লিখতেই পারিনি। তারপরে কোনোভাবে আমি এক্সামটা শেষ করি। এক্সাম শেষ করে যখন বের হই, ওই কলেজের ভাইস প্রিন্সিপাল স্যার ছিলেন। তো স্যার আমাকে ডেকে বলছেন যে তোমার মানসিক প্রবলেম কবে থেকে? আমি বললাম স্যার আমার তো মানসিক প্রবলেম নেই। স্যার বললেন যে আমি সবই জানি, এই প্রবলেমটা আমারও ছিল।
তো উনি ঢাকা মেডিকেল কলেজের এক ডক্টরের অ্যাড্রেস দিলেন। উনি আমাকে বললেন যে কালকে এক্সাম নেই, তুমি ঢাকায় চলে যাও, ওনাকে দেখাও, তোমার যে অবস্থা তোমার আরও খারাপ কিছু হবে। তো আমি ঢাকাতে আসি, ওইখানে ডাক্তার দেখাই। দেখানোর পরে ধীরে ধীরে এতটাই বেশি হয়ে যায় যে আমি মানে রুমে থাকলে একা থাকতে পারতাম না। যখনই একা হতাম তখনই সুইসাইড করার ইচ্ছে করতো। তারপর আমি ওড়না পরতে পারতাম না, ওড়না দেখলেই মনে হতো যে আমি ওড়না নিয়ে ফাঁসি নেই। যখন আমার ওরকম খারাপ লাগতো, আমার রুমের যত কাপড়, ওড়না জাতীয় যত কিছু আছে আমি নিয়ে পাশের রুমে রেখে আসতাম। ওয়াশরুমে যেতাম, ওয়াশরুমে যে একা থাকতাম, ওই সময়টাও মনে হতো আমি ফাঁসি নেই। আচ্ছা, এই ফাঁসি নেওয়ার মোমেন্টটা আপনি ব্যাখ্যা করতে পারেন? যে কি মনে হতো, যে ফাঁসি নিলে আরাম, এরকম কোনো কিছু? হ্যাঁ, মনে হতো যে আমি ফাঁসি নিয়ে ঝুলে পড়ি, তাহলে আমার ভালো লাগবে, হয়তো আমি সবকিছু থেকে মুক্তি পাবো। জীবনের সবচাইতে ভয়াবহতম, মানে এরপরে আর অনুভূতি হয় না। যাদের জীবনে এই ঘটনাগুলো ঘটে গেছে তারা বুঝতে পারবে। একটা কথা আছে না, যে সাপের বেদনা সেই বুঝতে পারে, সাপের দংশন যে করেছে, তাছাড়া আসলে বুঝতে পারে না। একটা মানুষ যখন মৃত্যুকে সবচাইতে সেফ মনে করে, একটা মানুষ যখন মনে করে মৃত্যু মানে শান্তি, তার মানে দুনিয়ার সবচাইতে এক্সট্রিম পেইন তার মধ্যে আছে। নইলে কে তার জীবনকে ভালোবাসে না বলেন? সবাই তো তার জীবনটাকে ভালোবাসে। মানে জীবনকে মানুষ যে কত বেশি ভালোবাসে, সেটা যখন মানুষ বাঁচতে পারে না, এরকম একটা সিচুয়েশনে পড়ে যায়, তখন বোঝা যায়। আধা ঘন্টা বেশি বেঁচে থাকবে, এর জন্য যদি একটা মানুষকে খুন করতে হয়, সেটার জন্য সে রাজি হয়ে যায়। এই হচ্ছে বাঁচার তীব্রতা। তো ওই মানুষটা নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করতে চাচ্ছে, তার মানে তার লাইফটা কতটা পেইনফুল। এগুলো একটু ভাবার বিষয়। হ্যাঁ, কারণ আমরা আসলে সমস্যা কি, আমরা আসলে সবাই পাশের মানুষটাকে নিয়ে ভাবি না, এবং ভাবি না বলে আমাদের জীবনটা অনেক বেশি জটিল। জীবনের সহজ কিছু সূত্রের মধ্যে একটা সূত্র হচ্ছে আশেপাশের মানুষজনকে নিয়ে ভাবা। আপনি যদি আশেপাশের মানুষজনকে নিয়ে ভাবেন, তাহলে আপনার যখন দুঃসময় আসবে তখন ওই মানুষগুলো আপনাকে নিয়ে ভাববে। আর না ভাবলেও আপনি তো হিউম্যান বিং, তাই না? তো আপনার তো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা আছে, যে দুনিয়াটা তো আসলে এরকম না যে আসলাম, খেলাম, নিজে নিজে ভোগ করলাম, মরে গেলাম, শেষ। ইটস নট লাইফ। এই কারণেই বলছি যে এই ফিলটা খুব জরুরি। কারণ আজকে আপনি যে অবস্থায় আছেন, যদি সেটা ভালো অবস্থা ধরে নেই, কালকে যে আপনি একটা ডিজাস্টার মোমেন্টে থাকবেন না, এই গ্যারান্টি আপনাকে কে দিচ্ছে? এনার চাইতে হয়তো ভয়াবহ অবস্থা থাকতে পারেন। ফিলিংসটা আসলে খুবই জরুরি। বলেন, তারপর কি হলো? তো তারপর আমি ওই দুটো এক্সাম খুব কষ্ট করে শেষ করলাম। আমি জানি যে যেদিন এক্সাম হলে অসুস্থ হয়েছিলাম, ওটা আমি ফেল করব। আমি আশাই মানে পাশ করব, যে এরকম আশা আমার ছিল না। ঢাকাতে যখন ডাক্তার দেখাতাম, ওনা আমাকে থেরাপি নিতে বলতেন, সাইকোথেরাপি। তো এটা নেওয়া হয়নি। তো এখানে যে ডাক্তারটা দেখাতাম, ওনা আমাকে এতটাই পাওয়ারফুল ওষুধ দিতেন, ওষুধ খাওয়ার পরে আমি বালিশে মাথা রাখতে পারতাম না। আমার মাথা মনে হতো যে সম্পূর্ণটা পচে গেছে, সারা মাথা একদম নরম। তারপর আমার মুখ টুক ফুলে, ঠোঁটটা আমার এত দূর পর্যন্ত নেমে এসেছিল, কান ফুলে অনেক বড় হয়ে গিয়েছিল। তো আমি 15 দিন আমাকে ওষুধ দিয়েছিল। 15 দিন ওষুধ খাওয়ার পরে আমার মানে চুলগুলো অনেক বড় আর সুন্দর ছিল। 15 দিনে আমার মাথার যত চুল পড়ে গেছে, আমার সারা জীবনে কোনোদিন এত চুল পড়েনি। পরে আবার ওনাকে প্রতি মাসে দেখাতে হতো, 15 দিন 21 দিন মানে ডিপেন্ড করতো। তারপর একদিন ওখানে গিয়েছি, যাওয়ার পর দেখি ডক্টর আসেনি, ওনার লেট হবে আসতে। আরেকজন ছিলেন, তো ওনাকে প্রেসক্রিপশন দেখালাম। উনি আমাকে বলছেন যে আপনি কি আমাকে দিয়ে প্রেসক্রিপশন করাবেন? তো বললাম যে হ্যাঁ, আপনি করে দেন। পরে ওনা আমার আগের প্রেসক্রিপশন দেখে বলছে কি যে এই ওষুধগুলো মানুষের যখন মানে মেন্টাল যারা অসুস্থ, তাদের একদম শেষ পর্যায়ে যখন চলে যায়, তাদেরকে এই ওষুধগুলো দেয়া হয়। আর আপনাকে যে ওষুধটা দিয়েছে, আপনি বলছেন চুল পড়ে যাচ্ছে, এইটা খেলে মানুষের চোখের ভ্রু পর্যন্ত পড়ে যায়। ওনার ওষুধ খেলাম, পরে যাকে দেখালাম ওনারটা খাচ্ছি, মানে একই অবস্থা, কমে না। ওই দেখা যেত যে এমন অবস্থা ছিল যে আমি টিভিতে কোনো কাপলের নাটক দেখতে পারতাম না, পেপারে কোনো কাপলের ছবি দেখতে পারতাম না, রাস্তায় বের হলে কোনো কাপলকে দেখলে আমি অসুস্থ হয়ে যেতাম, আমার খিঁচুনি উঠে যেত। তারপর হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো বিয়ের গাড়ি যাচ্ছে বা কোনো বউ সাজে কেউ যাচ্ছে, তাকে দেখলে অসুস্থ হয়ে যেতাম। এজন্য যখন ওখানে থাকতাম ওই বাসাতে, আমি শুক্রবারে সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যেতাম, আমি শুক্রবারে বের হতাম না। ওই দিন হচ্ছে বিয়ে টিয়ে বেশি থাকতো, বিয়ের গাড়ি টাড়ি সাজালে ওইটা দেখলে আমি অসুস্থ হয়ে পড়তাম। তারপরে ঢাকা মেডিকেল কলেজের যাকে দেখাতাম, ওনাকে অনেকদিন দেখালাম, কিন্তু কোনো ডেভেলপ হলো না। পরে আমি এখন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ একজন সাইকিয়াট্রিস্টকে দেখাচ্ছি, ওনাকে দেখিয়ে আমার অনেকটা ডেভেলপ হয়েছে। আমি এখন জব করছি, ভালো আছি। জবটা কবে হলো আপনার? জবটা হয়েছে আমার 2018 নভেম্বরের 15 তারিখে। 2018 নভেম্বর 15 তারিখে ঢাকাতেই? জি, একটা প্রাইভেট কোম্পানিতে আছি। বাংলায় পড়েছেন, কিন্তু আপনি কাজ করছেন অন্য ডিফারেন্ট। জি জি। তো নিজেই আর্ন করছেন, নিজের সংসার চালাচ্ছেন, নিজের যে সংসার বলতে বোঝেন ব্যাচেলর লাইফ? জি জি। বিয়ে শাদী হয়নি এখন পর্যন্ত? জি না। আপনার গল্পটা আপনি কেন বললেন রেডিওতে? আসলে আমি বললাম এই জন্য যে একজন মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, তার আত্মবিশ্বাস এবং তার পরিশ্রম থাকতে হবে। যে আমি কিন্তু হার মানিনি। আমি এসএসসিতে 4 বার ফেল করে
5 বারের বার এসএসসি পাশ করেছি, আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, এবং যখন অনার্স ফাইনাল পরীক্ষা দেয় তখন আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম। ভয়ঙ্কর অসুস্থ। মাস্টার্সে যেও আমার সেম অবস্থা, আমি অনেকবার সুইসাইড অ্যাটেম্প্ট করতে গিয়েছি, আমি সহ্য করতে পারতাম না। তারপরে আমি কিন্তু হার মানিনি। আমিও চাই যে আসলে কেউ যাতে হার না মানে, কেউ যেন হার না মানে, এবং রাইট, বলেন প্লিজ। এবং আল্লাহ হচ্ছে সত্যি ধৈর্যশীল ব্যক্তিকে পুরস্কৃত করেন, আমার মনে হয় আমি তার চরম দৃষ্টান্ত। ডেফিনেটলি আমি সবসময় আপনাদেরকে যে কথাটা বলি, দ্য রিয়েল হিরোজ আর অলওয়েজ আননোন ইন দ্য ওয়ার্ল্ড। এই ভদ্রমহিলার কথা কিংবা ভদ্রমহিলার মতো যারা আছেন আমাদের সমাজে, তাদের কথা ইতিহাস কখনো লিখবে না। নাটক, মঞ্চ, কিংবা আমি যদি বলি সিনেমায়, কিংবা ইতিহাসের বইয়ের পাতায়, মোটা বইয়ের পাতায় যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়, তারা অনেক হাই প্রোফাইলের মানুষ, আমাদের জায়গা থেকে অনেক হাই প্রোফাইলের মানুষ। কিন্তু আমরা যারা, প্রত্যেকটা মানুষ যারা দেখছেন, যে মানুষটা এখানে বসে আছেন ইনক্লুডিং মি, আমাদের প্রত্যেকের লাইফেই কিছু না কিছু স্ট্রাগল আছে, কিছু না কিছু ব্যাপার আছে যেগুলা কোনো অংশেই তাদের থেকে কম নয়। আপনি মোটিভেশন নিতে পারেন আমাদের দীপার কাছ থেকে, কারণ দীপা হওয়া যায় জীবনে, দীপা হওয়া খুব সহজ। কিন্তু আপনি যদি ফ্লোরেন্স নাইটিঙ্গেল হতে চান, কিংবা আপনি যদি আরও বড় কোনো ফিগার হতে চান, যেটা আপনার ইতিহাসের বই থেকে, মোটা বই থেকে আপনি শিখেছেন, তাহলে জীবনটা অনেক দুর্বিষহ হতে যাবে। কারণ দিস ইজ আ ভেরি ইউনিক প্লেস। কিন্তু এরকম দীপা সমাজে অনেক আছে, আপনি চাইলেই দীপা হতে পারেন। এরকম অনেক আছে আমাদের সমাজে, যাদেরকে আমি আমার জীবন গল্পে এনেছি, যারা নিজের জীবনটা যদি শুধু হাল ছেড়ে দিত তাহলে হয়তো পৃথিবী থেকে হারিয়ে যেত, কিন্তু হাল ছাড়েনি। এবং তাদের জায়গাটা থেকে স্বাবলম্বী জায়গায় আসাটা, এটা একটা ভয়ঙ্কর রকমের যুদ্ধ, এবং এই যুদ্ধ কোনো অংশেই বিশ্বযুদ্ধের চেয়ে কম নয় আমি মনে করি। কারণ নিজেকে উতরে যাওয়ার যুদ্ধ, এটা অনেক বড় যুদ্ধ। থ্যাংক ইউ, অনেক ভালো থাকেন আপনি। ধন্যবাদ। এই মানুষগুলোর হাতেই অনেক বেশি ক্ষমতা আসা উচিত, আপনার মতো মানুষের হাতে, কিংবা এই মানুষগুলোর হাতেই অনেক বেশি টাকা আসা উচিত। কেন বলেছি জানেন? কারণ আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে যে একজন ভিকটিম আছে তার কষ্টটা কি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে। আমার সঙ্গে যিনি গেস্ট রয়েছে, চলুন তার সঙ্গে একটু পরিচিত হই। যে প্রথমে আপনার নাম এবং পরিচয়টা একটু বলুন। আমার নাম মোহাম্মদ সুলতান কবির। সুলতান কবির, জি। বয়স কত? বয়স 23 বছর। 23 বছর। জন্ম জেলা? জন্ম চুয়াডাঙ্গা জেলা, থানা জীবননগর, গ্রাম খয়ের হুদা। খয়ের হুদা? জি, খয়ের হুদা। সুলতান কবির, আমরা শুরু করি যেখান থেকে বলার, অ্যাজ ইউজুয়ালি যেটা হয় ছোটবেলা থেকে। বলুন আপনি। আমি জন্মগ্রহণ করেছি খয়েরুদা গ্রামে, অতি নিম্নবিত্ত পরিবারে। আসলে আমি জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী বলতে যেটা বোঝে সেটা হচ্ছে যে আমি জন্ম থেকেই এক চোখ দিয়ে দেখি না, আমার জন্ম থেকেই এক চোখের সমস্যা। অ্যাকচুয়ালি যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি খুব কাছ থেকে জিনিসগুলো দেখি, আমি দূরের বিষয়গুলো, মানে দূরের জিনিসগুলো দেখি না। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন এখান থেকে? জি, একটু দেখা যাচ্ছে। একটু দেখা যাচ্ছে না? হ্যাঁ। কালার বোঝেন আপনি? কালার? জি, কালার বুঝি, কারণ এই এখন যে আলোর যে প্রতিধ্বনিটা, এটা আমার চোখে লাগতেছে, তো এই জন্য আসলে আপনাকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাট বোঝা যাচ্ছে যে আপনার মুখটা একটু দেখা যাচ্ছে। একটু দেখা যাচ্ছে। জি। আমার বাবা তখন ভাঙাড়ির দোকানে কাজ করতো। আচ্ছা। তো আসলে সেই সময় ভাঙাড়ির দোকানে কাজ করে মানে তেমন আয় হতো না। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে মানে এরকম মানে পজিশনটা আসলো যে আসলে আমার তো চোখের এই অবস্থা, কারণ আমাদের ফ্যামিলিতে এরকম চোখের কারো কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে তখন মানে এত করুণ অবস্থা ছিল যে আসলে মানে দেখানোর মতো, ডাক্তার দেখানোর মতো সেরকম ধরনের ক্যাপাবিলিটি বা মানে সেরকম ধরনের সুযোগ হয়নি আর কি। মানে আমাদের আসলে আর্থিক অবস্থা এমন ছিল সেই সময় যে আসলে আমি ডাক্তার দেখানো, মানে আমি যে চোখের চিকিৎসা করবো সেটা তো দূরে থাক, আসলে অ্যাট দ্যাট টাইম আসলে আমার কোনো মানে সেরকম কোনো ফুড ছিল না, সেরকম মানে আমি যে জামা কাপড় যে পরিধান করবো সেরকমও ছিল না, আমার কোনো প্রপার ড্রিঙ্কিং ওয়াটার ছিল না। আসলে সেই সময় ইলেকট্রিসিটিও মানে আমাদের পরিবার ছিল না। অ্যান্ড ইভেন আমরা যেখানে থাকি আমরা একটা রুমে 4 জন শেয়ার করে থাকি। আমরা 2 ভাই বোন, আমার ছোট বোন আছে, এখন কলেজে পড়ছে, আমার মা, বাবা এবং আমরা 4 জন। ওকে। ও তো এখন এভাবে তো হলো যে আসলে চোখের চিকিৎসা হলো না। চোখের চিকিৎসাটা তো এটা ধরেন যে মানে বাদই দিলাম, যেখানে আসলে আমার ফুড নাই, যেখানে আমার শেল্টার নাই, বা যেখানে আমরা এক রুমে 4 জন বা 3 জন একসাথে শেয়ার করে আছি ছোট্ট একটা রুম নিয়ে, তো সেখানে আসলে চোখের চিকিৎসাটা মানে কি বলবো, সেখানে চোখের চিকিৎসাটা আসলে হয় না। এক ধরনের বিলাসিতা। জি, অবশ্যই বিলাসিতা বলা যায়, বেসিক নিড কিন্তু বিলাসিতা। জি, অবশ্যই বিলাসিতা। তো আমার আসলে এই যে চোখের এই যে সমস্যা, আমি এটার কারণে আসলে মানে ছোটবেলা থেকে অনেক হীনমন্যতায় ভুগতাম, অনেক আসলে মানে ছোটভাবে নিজেকে দেখতাম আসলে, কারণ এটা আসলে সমাজের সোশ্যাল কনস্ট্রাক্টেড ক্যারেক্টারিস্টিক্স, আসলে সোশ্যালি কনস্ট্রাকশন যেটাকে বলে, যে আসলে আমি
আমি ধরেন এক জায়গাতে গেছি, তো সেখানে তারা আমাকে ট্রিট করছে কীভাবে, যে আমার এই যে চোখের সমস্যা, কেউ বলে কানা, কেউ বলে লুলা, বা কেউ ধরেন যে বলে মানে আসলে আমার যে হিউমিলেটিং যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো আসলে আমাকে শিখাইছে যে আমি ছোট ওরা বড়, বা আমি আসলে মানে আমি ছোট ওরা বড়, বা ওরা বড় আমি ছোট। আসলে এই বিষয়গুলো না আমি নিজেকে সবসময় গুটিয়ে রাখতে চেষ্টা করতাম, আমি সবসময় হীনমন্যতায় ভুগতাম, আমার মন সবসময় ছোট হয়ে থাকতো, এই জন্য আসলে আমি মানে মিশতাম না সেভাবে, কারোর সাথে আসলে আমার মেশা হইতো না। তো আসলে মানে যখন মানে ছোটবেলা যখন থাকে তখন সবাই আসলে খেলাধুলার জন্য এখানে যায় ওখানে যায়, বা হচ্ছে যারা সেম এজে যারা থাকে তারা এখানে যায় বা খেলাধুলা করে। বাট যেটা বেশি সেটা হচ্ছে যে আমি আসলে মিশতাম না, কারণ মিশতাম না, আমার ওই যে হীনমন্যতা ভুগতো, মানুষ আমাকে কিভাবে ইভ্যালুয়েট করবে, মানুষ আমাকে কিভাবে জানবে, বা ও আমাকে কানা বলবে কিনা, বা ও আমাকে লুলা বলবে কিনা, এই বিষয়টা আসলে মানে কানা বা লুলা বললে কি মানে তখন ধরেন আমি কি দিতাম। সো একটা বিষয় হলো সেটা হচ্ছে যে মানে আমার ওখান থেকে মানে এই যে মানুষের সাথে যে মিশতাম না, বাট আমার আসলে কি মানে পড়াশোনার যে আগ্রহ, এটা আসলে ছোটবেলা থেকে আমি আসলে অক্ষর বা এই যে বইগুলো আসলে আমাকে খুব টানতো, বা আমার আসলেই মানে অনেক বেশি আগ্রহ ছিল বইয়ের প্রতি। আসলে বই ধরেন যে হর্ষায় দীর্ঘায়, এগুলো ছবিগুলো যখন দেখতাম না, যে অতে অজগর, আতে আম, হর্ষাইতে ইলিশ বা দীর্ঘাইতে ইগল ওড়ে, তো ওটা না আসলে আমাকে মানে প্রচুর টানতো, মানে অনেক ভালোভাবে টানতো। এরপর আসলে যে আমার বইয়ের সাথে বন্ধুত্ব শুরু হয়, আমি যে আগে বললাম মানে বইয়ের সাথে বন্ধুত্ব, জি বইয়ের সাথে বন্ধুত্ব শুরু হয়। আমি ওই যে বললাম যে আমার ছবি বা অক্ষর এগুলো আসলে আমাকে খুব টানতো। তো এরপর আসলে আমার হচ্ছে বাসার পাশেই প্রাইমারি স্কুল খয়রুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি ওখানেই ভর্তি হই মানে আমার পাশে। তো আসলে আমি ক্লাস 1 থেকে 3 পর্যন্ত মানে পড়েছি, বাট আসলে ওরকম মানে ভালো মানে আসলে গাইডেন্স পাইনি, বা আসলে ওভাবে পড়াশোনা হয়নি। বাট আমি ক্লাস 4-এ আসলে একটু পড়াশোনা করে আমার রোল 9 হয়ে যায়। তো রোল 9 হয়ে যায় আমার জীবনের মানে ছোটোবেলা যদি টার্নিং পয়েন্ট বলি তাহলে সেটা ক্লাস 5। আমি ক্লাস 5-এ আমার টার্নিং পয়েন্ট হয়, কারণ আমি ক্লাস 5-এ হচ্ছে রোল নাম্বার আমি হঠাৎ করে ফার্স্ট হয়ে যাই। তো ওটা আসলে আমার জীবনের মানে টার্নিং পয়েন্ট বলা যায়। তো কারণ ওই সময় আসলে আমাকে আমার এক টিচার অনেক বেশি তত্ত্বাবধান করেছিলেন, যার কাছে আমি সারা জীবন ঋণী থাকবো। তিনি হলেন মফিজ স্যার। কারণ মফিজ স্যার আসলে আমাকে নিজের ছেলের মতো করে ভাবতেন। তিনি আমাকে 24টা ঘন্টা মানে রাত দিন বা মোস্ট অফ দ্য টাইম আমাকে অনেক ভালোভাবে গাইড করতেন। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে মানে সেই সময় হতো কি আসলে আমি ম্যাথ অনেক ভালো করতাম। আসলে ম্যাথে আসলে আমার দক্ষতা ভালো ছিল। আমি ম্যাথ মানে এরকম হয়েছে যে আসলে টিচার আমাকে অঙ্ক করতে দিয়েছে, আমি আসলে মানে বই না দেখেই মানে ম্যাথটা করে ফেলছি, আসলে মুখে ম্যাথ করে দিতাম। তো টিচাররা আসলে আমাকে অনেক বেশি পছন্দ করতেন। একদিন কি হয়েছে যে আসলে আমি এভাবে ভালো করতেছি বা আমি এভাবে আগাচ্ছি, তো যেটা বিষয় যে সেকেন্ড বয় ছিল যে আসলে আমাকে মানে কোনোভাবেই আসলে দমানো যাচ্ছে না, সে মানে ফার্স্ট হতে পারছে না। তো কি করছে, একটা মজার ঘটনা আছে এখানে, সেটা হচ্ছে মডেল টেস্ট হইতো আমাদের সময়। তো মডেল টেস্টে আসলে মানে পরীক্ষা দিচ্ছি, তো 2.5 ঘন্টার পরীক্ষা আমাকে 2 ঘন্টায় হয়ে গেছে। তো আমি মানে সেখানে যে টিচাররা গার্ড দিচ্ছিলেন ওখানে আমি ম্যামকে বলছি যে ম্যাম আমার লেখাটা হয়ে গেছে। তো আমার বলতেছে যে তুমি তোমার ওই সিটে মানে হচ্ছে যে খাতাটা রেখে তুমি চলে যাও। তো আমি চলে আসলাম, আমার পাশে বসেছিল সেকেন্ড বয়। তো সে কি করেছিল, সে আসলে মানে আমি বারবার প্রথম হচ্ছি, সে ওই সুযোগটা কাজে লাগিয়ে সে হচ্ছে যে আমার খাতার 40 মার্কস কেটে দিয়েছিল। মানে ম্যাথে আসলে যে আমি যে সবসময় 100-এ মানে 100-তে 99 পাইতাম, 98 পাইতাম, আর টিচার আমাকে অনেক বেশি করতো। তো সে আসলে আমার মানে ওই খাতাটা কেটে দিয়েছিল। তো এবার যখন রেজাল্ট ইভালুয়েট করা হচ্ছে বা রেজাল্ট যখন দিবে, তখন আসলে মানে করছে কি, তো মানে আমার টিচার দেখছে যে আমি সমাজে 97 পেয়েছি বা বিজ্ঞানে 94 আসছে, বা সাবজেক্টগুলোতে আপনি ভালো করেছেন কিন্তু অঙ্কে খারাপ করেছেন, বাট অঙ্কতে অনেক বেশি খারাপ হয়েছে। তো আমাকে স্যার বললো যে আসলে সুলতান তুই তো তোর তো খারাপ করার কথা না, তাহলে আসলে বিষয়টা কি হয়েছিল? তো আমি বললাম যে স্যার আমার পাশের যে স্টুডেন্টটা ছিল, তো ওর নাম সোহাগ, তো ও স্যার তাহলে হয়তো বা মানে এই জিনিসটা ক্রস করে দিয়েছে বা এই জিনিসটা কেটে দিয়েছে। তো যেটা বেশি সেটা হচ্ছে যে আসলে কি বলবো, মানে ক্লাস 5টা অনেক বেশি আমার জন্য অনেক বেশি টার্নিং পয়েন্ট ছিল। আমি ওখান থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। বাট সে সময় আসলে মানে বৃত্তি পরীক্ষা দিতে পারতো মানে প্রথম শ্রেণীর যারা থাকতো, মানে প্রথম দিকে যারা থাকতো 1 থেকে 10 জন। তো আমি আসলে বৃত্তি পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলাম, আমি বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম এবং আল্লাহর রহমতে এবং সবার দোয়াতে এবং স্যারের প্রচেষ্টা আমি নিজে ওখান থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম। আমাদের স্কুল থেকে 4 জন বৃত্তি পেয়েছিল। তো এটা আসলে মানে এটা মোটামুটি মানে প্রাইমারি স্কুল জীবন আমার এই যে প্রাথমিক। আপনি বৃত্তি পেলেন? জি আমি ওটা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল। নিশ্চয়ই
নিশ্চয়ই। জি, এবং এবার আসলে ক্লাস 6-এ, তো ক্লাস 6-এ যেটা হলো কি সেটা হচ্ছে যে আসলে ক্লাস 6-এ আসলে ইউনিফর্মের যে বিষয়টা থাকে, ইউনিফর্ম পরে যাওয়া, আসলে আমি ইউনিফর্ম মানে যেটা বিষয় সেটা হচ্ছে আমার আর্থিক অসঙ্গতি সবসময় ছিল। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে আসলে আমি এক ইউনিফর্মে তিনটা বছর পার করছি, ক্লাস 6, 7, 8। তো এখানে একটা বিষয় বলা ভালো, সেটা হচ্ছে যে আসলে আমার এই যে চোখের যে সমস্যাটা, এটার জন্য আসলে না আমি হোয়াইট বোর্ডটা দেখতে পারি না। মানে স্যার যে লিখছেন বা স্যার যে আসলে করতেছে, সেটা আসলে আমার মানে হোয়াইট বোর্ডটা যে মানে আমি যে দেখবো মানে সেই শক্তিটুকু আমার নাই। আমি প্রথম বেঞ্চে বসে থাকি, বাট আমার হোয়াইট বোর্ড দেখা হয় না। আমি সেকেন্ড বেঞ্চে বসি, তাও আমি আসলে হোয়াইট বোর্ডটা দেখতে পারি না। তো আসলে ওই সময় আসলে আমি খুব বেশি ফিল করতাম যে আসলে আমার যে অসহায়ত্ব, মানে এই যে আমি যে একটা জিনিস যে দেখতে পারতেছি না, এটা আসলে আমার চরম অসহায়ত্ব লিখতে। আসলে সবাই লিখতেছে, সবাই লিখতেছে বা সবাই বিষয়টা বুঝতে পারছে বা সবাই দেখতে পারছে, বাট আসলে আমার ওই শক্তিটা নেই যে আমি দেখতে পারছি না। আমার চোখের পানি মানে টপ 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 করে শুধু পড়তো। আমার ক্লাসমেটরা দেখতো, কিন্তু আসলে ওই সময় আসলে কোঅপারেশন বা কোঅপারেটিভ যে ম্যানার আসলে এটা মানে ছিল না। এটা আসলে অ্যান্ড ইভেন এখান থেকে হয়েছে কি, আসলে আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মানে আল্লাহ তাআলার প্রতি অনেক বেশি অভিমান হতো যে আসলে আমার যে মানে আমার জীবনটা যদি অন্য সবার মতো হতো, আসলে আমার কি আসলে এই যে দুইটা চোখ, আমার কি আসলে একটা চোখ ভালো দিলে কি মানে আরেকটা চোখ যদি ভালো হতো, তাহলে কি আল্লাহ তাআলার কি খুব ক্ষতি হয়ে যেত? এগুলো মনে হতো, এগুলো আসলে মানে অনেক বেশি মনে হতো বা অনেক বেশি আসলে আমাকে করতো, কাঁদাতো। বাট যেটা বেশি সেটা হচ্ছে যে ক্লাস 8-এ পরীক্ষা দিলাম। ক্লাস 8-এ পরীক্ষা দিয়ে আল্লাহর রহমতে সাধারণ গ্রেডে বৃত্তি পেলাম, আলহামদুলিল্লাহ। তো যেটা বেশি সেটা হচ্ছে আমার জীবনের মোড় ঘুরে যায় ক্লাস 9-এ। আমার বাবা যে ভাঙাড়ির দোকানে কাজ করতেন, সেখান থেকে যে আয়টা হতো সেখান থেকে আসলে আমাদের মানে কোনো রকম খেয়ে পরে চলে যেতাম। আর ক্লাস 9-এ হঠাৎ করে আমার আবার ব্রেন স্ট্রোক হয়ে যায়। আমার আব্বা ব্রেন স্ট্রোক হয়ে যান। তো ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় খুলনাতে। তো ডাক্তাররা তাকে চেক আপ বা সমস্ত চিকিৎসার পর বলেন যে তোমার আব্বাকে যদি বাঁচাতে চাও বা তোমার আব্বা যদি থাকতে চায় বা তোমার আব্বা যদি অনেকদিন যদি লাস্টিং করতে চাই, তাহলে তোমার মানে সে আর কোনো কাজ করতে পারবে না। সে যে ভাঙাড়ির দোকানে কাজ করে বা সে যে করে, তোমার আব্বাকে সারা জীবন শুয়ে বসে চলতে হবে। এখন এই যে বিষয়টা, এই জীবনটা মানে তখন ওই সময় ধরেন যে আমার চোখের এই অবস্থা প্লাস এই যে আর্থিক যে দুরবস্থা, তখন আসলে না আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি নিশ্চয়ই আপনার ফ্যামিলিতে বড় কে? সবার বড় আমি, আমার ছোট বোন আছে। চিন্তা করেন অবস্থা, 4 ভাই বোন আপনারা? জি, আমরা 2 ভাই বোন। 1 ভাই 1 বোন আপনারা? জি, 1 ভাই। আপনি বড় আর আপনার ছোট একটা বোন? আমার ছোট বোন। জি, মানে ওরা 4 জন হচ্ছে 4 জন মিলে ফ্যামিলি মেম্বার। জি। ওকে, তারপর তো এটা হচ্ছে সবচেয়ে মানে কি বলবো, তখন আসলে আমার পড়া রানিং আছে। অ্যান্ড ইভেন আমি এই যে টাকা পয়সার অভাবের জন্য আমি ফার্স্ট বয় হওয়া সত্ত্বেও আমি আসলে সায়েন্স নিইনি, কারণ আসলে গ্রামে সায়েন্সের ওরকম টিচার ছিল না, আর মানে সায়েন্সে অনেক খরচ। তো যেটা বেশি সেটা হচ্ছে যে আমি টাকার অভাবের জন্য কিন্তু ক্লাস 9-এ আর্টস নিয়েছিলাম। যে আসলে সে সময় মানে কারণ বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, পড়তে পারবো না। জি পড়তে পারবো না, কারণ আমার আসলে আর্থিক ওরকম মানে সংগতি নাই। তো যেটা বিষয় হলো সেটা হচ্ছে যে তো আব্বুর এরকম অবস্থা। তো এখন আমার মা একটু শিক্ষিত, আমার মা এসএসসি পাস। তো সেই সময় আমার আম্মা বললো যে আসলে সংসারে তো এরকম দুরবস্থা, চল আমি আর তুই মিলে টিউশনই করি। তো এখান থেকে আসলে মানে আমার জীবনের আসলে মানে নতুন একটা অধ্যায়ের শুরু। যে আমি আসলে তখন আমাদের গ্রামে মানে একটা আমাদের বাসায় মানে ছেলে মেয়েদেরকে পড়াতাম, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 5 এভাবে আসলে পড়ানো শুরু করলাম। মানে আসলে ওই সময়টা না, ওই মানে যেই সময়টা আসলে দুরন্তপনা, যে সময় আসলে মানে খেলে বেড়ানোর সময়, যে সময়টা আসলে মানে কি বলবো হাসি আড্ডা মানে তামাশার সময়, সেই সময়টা আসলে আমি বুঝে গেছি যে আসলে আমার কি করা দরকার বা কি করা উচিত। তো তখন থেকে আসলে সংসারের ভাড়াপনটা চলে আসে। তো আলহামদুলিল্লাহ আমি আমার মায়ের প্রচেষ্টা, মায়ের মানসিক সমর্থনে আমি তখন থেকে টিউশনি করা শুরু করি। আপনার মাও টিউশনি করতেন? জি, আমার মাও টিউশনি করতেন। আমার মা যেহেতু শিক্ষিত ছিলেন, মানে এসএসসি পাস ছিলেন, তো ওখান থেকে আসলে মানে বাসায় টিউশনি করানো হতো ক্লাস 1, ক্লাস 2। কিন্তু আসলে গ্রামে আসলে টিউশনি করে খুব বেশি ফায়দা হয় না, কারণ ওখানে আসলে টাকা পয়সা খুবই কম দেয়। মানে ধরেন যে একজনকে পড়াইলে 100 টাকা, অ্যান্ড ইভেন মানে সারাদিন পড়াইতে, যেমন ধরে যে সকালে, বিকালে বা রাতে এরকম। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এভাবে চলতে থাকলো, ক্লাস 9, 10 এভাবে পার করলাম। আসলে আমি অতিরিক্ত টিউশনের প্রতি মানে মোস্ট অফ দ্য টাইম আমি টিউশন করতাম, এই জন্য আসলে আমার একাডেমিক্যালি একটু আমি মানে মিসট্র্যাক হয়ে যায়। তো লেখাপড়ার দিকে, আপনার নিজের লেখাপড়ার দিকে সময় দিতে পারছেন? জি না, আমি নিজের লেখাপড়ার দিকে সময় আসলে দেওয়া হয়নি। তো এজন্য যেটা বেশি সেটা হচ্ছে যে আমার এসএসসি পরীক্ষা দিয়েছিলাম 2012-তে যশোর বোর্ড থেকে, মানবিক বিভাগ থেকে। তো ওখানে আসলে রেজাল্ট খুব বেশি মানে হয়নি, 4.44 আসছিল আউট অফ 5। জি, আউট অফ 5 4.4 আসছিল। তো যেটা বেশি সবাই তো এটা 4.4 আসছিল। তো এরপর ভর্তি হলাম উথলি কলেজ, মানে আমার বাসা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। আচ্ছা। তো উথলি কলেজে ভর্তি হলাম। ওই যে সংসারের যে একটা ভাড়াপন, এটা কিন্তু আমার মাথায় আছে। আমি কলেজে এজন্য আমি ক্লাস করতে পারতাম না, আমার কলেজের আসলে উপস্থিতির সংখ্যা খুবই কম ছিল। আমি আসলে মানে এদিকে ব্যস্ত ছিলাম যে আসলে আমার বাবাকে কিভাবে সাপোর্ট দিব, আমার ফ্যামিলিকে কিভাবে সাপোর্ট দিব, আমার সংসার কিভাবে চলবে। আমার ছোট বোনটা পড়ছে, আমার ছোট বোন আমার থেকে 6 বছরের ছোট।
তো ও কিভাবে পড়বে, তো এই বিষয়টা আসলে সবসময় আমার মাথায় ঘুরঘুর করতো বা ইয়ে করতো। তো আসলে কলেজের একটা ইন্টারেস্টিং বিষয় আছে, কলেজে আমি ক্লাস করতাম না, তো অনেকদিন পর একদিন কলেজে গেছি, তো আমার ইংরেজি টিচার বলছে যে মানে অনেকদিন অ্যাবসেন্ট, তো সেদিন আসলে মানে বলছি যে স্যার মানে আমি অ্যাটেন্ডেন্স দিয়েছি, তো বললো যে আপনি তো অনেকদিন ক্লাস করেন না, কই থাকেন? বললাম স্যার বাসায়। তো স্যার মানে সেদিন অনেক অপমান করলেন, যে বললো যে সামনে একটা এক্সাম আছে, এক্সামটা দিয়েন। হ্যাঁ, তো যেটা বেশি সেটা হচ্ছে যে আসলে সেই সময় করলাম কি যে আসলে না, তাহলে এক্সামটা দিয়ে দেখি আসলে কি হয়। তো যেটা বেশি সেটা হচ্ছে যে এক্সাম দিয়েছিলাম, স্যারের ইংরেজি এক্সাম ছিল 80 মার্কসের। তো সেই সময় হলো কি স্যার সবার খাতা দিয়ে দিয়েছে, তো স্যার বললো যে আসলে এমন একজন ফার্স্ট হয়েছে বা এমন একজন আসলে মানে হাইয়েস্ট মার্ক পেয়েছে যে আসলে ক্লাস করে না বা তার কোনো অ্যাটেন্ডেন্স নাই বা সে সবসময় অ্যাবসেন্ট থাকে। সো সেই সময় স্যার যখন আমার নাম বলেন, আমি তো আসলে মানে অনেক বেশি হয়ে গেছি, তো স্যার আমাকে পুরস্কৃত করছিলেন বা স্যার আমাকে মানে অনেক বেশি সেদিন মোটিভেট করছিলেন। সো ওই দিন আসলে মানে ভেবেছিলাম যে আসলে না, আমার দিয়েও অনেক কিছু সম্ভব, আসলে আমিও অনেক কিছু করতে পারি। তো ফার্স্ট ইয়ারটা ক্লাস না করে এভাবেই চলছিল, কখনো প্রাইভেট পড়ার সামর্থ্য হয়নি। আসলে এই যে পরিবারের যে দুরবস্থা, প্লাস আমার এই যে চোখের কারণে আমি এখান থেকে ওখানে মুভ করতে খুব ভয় পাইতাম। আর আমার বাবা মা খুব বেশি ভয় পাইতো যে আসলে আমি যদি অ্যাক্সিডেন্ট করি বা আমি যদি আসলে মানে আসলে এই যে আমার যে চোখের দুরবস্থা, এটা আসলে অনেক বেশি অ্যাকিউট ছিল সেই সময়। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারটা এভাবে পার করলাম, এবার সেকেন্ড ইয়ারে আসলাম। তো সেকেন্ড ইয়ারে আমার এক ফ্রেন্ড বললো যে চল, আমি তোকে নিয়ে যাবো সাইকেলে করে, বা আমি তোর সাথে থাকবো, তুই চল প্রাইভেট পড়ি। তো ওর কথাই বা ওর ইয়েতে আসলে মানে প্রাইভেট পড়তে গেলাম শহরে। তো ওখান থেকে আসলে বুঝলাম যে আসলে কম্পিটিশনটা কি জিনিস, মানে ওখানে যারা পড়তো সবাই অনেক মেধাবী ছিল বা সবাই অনেক মেরিটোরিয়াস ছিল। তো ওখানে আসলে দেখলাম যে আসলে মানে কম্পিটিশনটা কি জিনিস বা কম্পিটিশন। তো ওখান থেকে আসলে পড়ার বিষয়টা একটু মাথায় ঢুকলো যে না, আমি টিউশনি করি, বাট এর পাশাপাশি একটু মানে পড়াশোনাটা সবচেয়ে মানে ভালো করে করি। অ্যান্ড ইভেন ভাইয়া যেটা বেশি সেটা হচ্ছে যে আমি মানে মোস্ট অফ দ্য টাইম টিউশনি করতাম। আমি মানে এই যে কলেজে থাকাকালীন মানে আমি রাত 10টার আগে কখনো পড়তে বসতে পারিনি, মানে আমার টিউশনের চাপ এত ছিল। মানে আমি ব্যাচ করে পড়াইতাম, তো সকালে একটা ব্যাচ, তারপর ধরেন যে মানে দুপুরে একটা ব্যাচ ছিল, সন্ধ্যায় একটা ব্যাচ ছিল বা রাতে একটা ব্যাচ ছিল, এভাবে করতে করতে কি মানে আমি রাত 10টার আগে কখনো পড়তে বসতে পারিনি। তো ওই যে একটা কম্পিটিশনের যে মানে ভিত আমার ভিতর চলে আসছিল যে না, এখানে আসলে পড়াশোনা করাটা খুব দরকার বা এরকম জাতীয়। এই যে অ্যান্ড ইভেন ওখানে যে মানে ওই যে আমি যে শহরের যেই মানে যেখানে পড়তাম, তো ওখানে আসলে কি মানে ওখানে মানে টিচার ওখানে রেসপন্স ভালো হতো, ওখানে পারফরমেন্স মানে মোটামুটি ভালোই করতাম। তো ওখানে স্যার আসলে আমাকে মোটিভেট করতো বা করতো। অ্যান্ড ইভেন পরীক্ষা নিলে আমি মোটামুটিভাবে ফার্স্টে হইতাম বা তো ওখান থেকে আসলে স্যার মানে আমার মাথায় গেঁথে দিয়েছিল যে তুমি যদি চেষ্টা করো তুমি অনেক পারবে বা তুমি অনেক ভালো করবে। তো ওখান থেকে আসলে মানে ক্লাস তো আমি রাত 10টার পরে মানে প্রতি ইয়েতে পড়তে বসতাম। আসলে তখন কি মানে সারাদিন ক্লান্তির জীবনটা ছিল কি মানে ধরেন সকালে ঘুম থেকে ওঠা, আবার ধরেন যে টিউশন করানো, তারপর আবার খাওয়া দাওয়া করে আবার টিউশন করানো, তারপর বাবার ওষুধ কিনতে যাওয়া, তারপর মানে আবার নতুন ব্যাচ আসছে, আবার মানে নতুন কোনো ব্যাচকে আসলে টিউশন মানে করানো, তারপর আবার নিজে আবার প্রাইভেট পড়তে যাওয়া, তারপর আবার মানে রুমে আসা। তো এইভাবে আসলে আস্তে আস্তে না মানে যে সময়টা একটু খেলে ধুলে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে কিংবা আমাদের টিনেজ বয়সে যেটা হয় কোনো একটা মেয়ের প্রেমে পড়া, মেয়ে হলে ছেলের প্রেমে পড়া, খুব ন্যাচারালি যেগুলো চলে আসে, সেগুলো আপনার জীবনে ছিল না। আপনার জীবনে ছিল হচ্ছে শারীরিক এই প্রতিবন্ধকতা নিয়েও সংসারের হাল ধরা, অসুস্থ বাবার চিকিৎসা করা, কিছু ইনকাম করা এবং দিন শেষে নিজের লেখাপড়াটাও যে কোনো ভাবে চালিয়ে নেয়। অবশ্যই ইভেন ভাই আসলে আমি সবসময় একটা কথা বলি আপনাদেরকে, আমি সারা জীবন ধরেই বলেছি, সেটা হলো পৃথিবীতে আসলে আসল হিরো যারা আননোন। কোনো একটা কবিতায় সেদিন পড়ছিলাম যে ওই মানুষটার কন্ট্রিবিউশন কিন্তু আমরা মনে রাখি না। ধরেন আপনি পাবলিক ক্রাউড একটা বাসে উঠেছেন, হ্যাঁ, এবং আপনি খুব ওই সময়টাতে খুব ফিল করছেন, মানে খুব গিজগিজ করা, হ্যাঁ, এবং আপনি ফিল করছেন আপনি অসুস্থ, আপনি দাঁড়াতে পারছেন না, ফিল করছেন কেউ যদি আমাকে সিটটা ছেড়ে দিত, হঠাৎ করে দেখলেন যে পাশ থেকে একজন মানুষ আপনাকে সিটটা ছেড়ে দিয়ে বলছে ভাই আপনি এখানে বসেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ। এই মানুষটার কথা কোথাও লেখা থাকবে না, কিন্তু এই মানুষটা কত বড় একটা উপকার করলেন, এই ছোট 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 অনেক বৃহৎ উপকার, এই মানুষগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে আসল মানুষ। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এই কথাগুলো কেন বললাম, যে এই যে এরকম যে ঘটনাটা আমাদের সামনে আজকে এখানে উঠে আসছে সুলতান কবিরের, এরকম সুলতান কবির আমাদের সমাজে অসংখ্য আছে, কিন্তু তাদেরকে কখনোই বইয়ের পাতায় আপনি পাবেন না, তাদেরকে আপনি কখনো নাটক, গল্প, উপন্যাসের ক্যারেক্টারে পাবেন না, যাদেরকে মোটিভেশন হিসেবে আমাদের ছোটবেলা থেকে শিখে এসেছি পুঁথিগত বিদ্যাতে, তাদের জায়গাতে কখনো সুলতান কবিকে পাবেন না। ডেফিনেটলি যাদেরকে আমরা পাই তাদের লাইফে হয়তো আরও বড় ড্রামা থাকে, অন্যরকম থাকে, অনেক বড় সাকসেস স্টোরি থাকে, সাকসেস স্টোরির জায়গায় অনেক বড় একটা ইকোনমিক ফিগার থাকে, কিন্তু কথা হচ্ছে ভাই সবাই তো বিল গেটস হয় না, সবাই তো মহাত্মা গান্ধী হয় না, সবাই আমাদের সামনে যারা মোটিভেশন হিসেবে যাদেরকে উদাহরণ দেওয়া হয় সবাই তো এটা হয় না, তাই না? সো আমার কাছে কেন জানি মনে হয় যদি মোটিভেশন নিতে হয় তাহলে ওই বিল গেটস কিংবা কেএফসির মালিক
কিংবা আপনি যদি বলেন মহাত্মা গান্ধী বা আরো যারা বড় বড় ফিগার আছে, মাও সেতুং, হ্যাঁ প্রয়োজন আছে, কিন্তু এগুলো আমার কাছে মনে হয় যে ইটস ভেরি আনটাচেবল, এগুলো জীবনও টাচ করা যাবে না আমাদের মতো সাধারণ মানুষের জায়গা থেকে। কালে কোশমিন কালে হইলেও দু একজন হতে পারে, কিন্তু যেহেতু সুলতান কবির হওয়া যায়, যেহেতু ওয়াসিম হওয়া যায়, তাহলে মোটিভেশন নিতে হলে এদের কাছ থেকে নেওয়া উচিত। আমার কাছে আমার ব্যক্তিগত অপিনিয়ন, আপনি চাইলে ডিসএগ্রি করতে পারেন। সেজন্যই আমি বলি যে সমাজের চারপাশে অসংখ্য হিরো আছে আমাদের, কিন্তু আমরা আসলে চোখ মেলে দেখি না। যাই হোক সুলতান কবির, আমি ইন্টারাপ্ট করে ফেললাম, আপনি কন্টিনিউ করেন, বলেন। তারপর আসলে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম 2014 সালে, মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিই। তো মানবিক বিভাগ থেকে পরীক্ষা যশোর বোর্ডে, জি যশোর বোর্ডে। তো মানবিক বিভাগে পরীক্ষা দিলাম। তো মানবিক বিভাগে পরীক্ষা দিয়ে একটা এখানে যেটা ফ্যাক্ট করলো যে আসলে কোচিং করতে হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি। এর আগে একটা কথা বলিনি, সেটা হচ্ছে আসলে সংসারের যেখানে দুরবস্থা বা সংসারের যে এই যে অবস্থা, এখান থেকে আসলে মানে বাইরে পড়াশোনা করতে যাওয়াটা আসলে অনেক টাফ একটা বিষয়। চুয়াডাঙ্গা থেকে যেখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার মতো। এন্ড ইভেন আমি ডিসিশন নিয়েছিলাম কি, যে আমার বাবার যে দুরবস্থা বা তিনি যে বসে আছেন, তো আমি যেটা ডিসিশন নিয়েছিলাম কি, সেটা হচ্ছে যে আমি মানে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবো না। এন্ড ইভেন তখন আমি জানতাম না যে ঢাবি কি, রাবি কি, জাবি কি বা জবি কি। তো আমি ডিসিশন নিয়েছিলাম আমি ডিগ্রিতে ভর্তি হবো, ডিগ্রি পড়বো, বা আসলে মানে সংসারের যে অবস্থা, এই অবস্থার কথা মানে আসলে নিজেকে গুটিয়ে নেওয়ার যে। কিন্তু মানে আমাদের গ্রামে একজন টিচার আছেন, উনি ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ান বাংলাতে। তো উনি আমাদের ভাই হন সম্পর্কে। তো উনি বলেছিল যে সুলতান, তুমি হচ্ছে যে আমি তোমার হচ্ছে ঝিনাইদহতে ব্যবস্থা করে দিচ্ছি, তুমি আসো এখানে পড়ো বা এখানে কোচিং করো, ওখান থেকে আসলে তুমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখো। তো আমি আসলে সেই সময় আসলে আমার যে আর্থিক যে দুরবস্থা, তো ওই সময় আমাদের একটা গাভী ছিল, গরু ছিল। তো আমার বাবা কি করলো যে আসলে ওই গাভীটা বা গরুটা বেচে দিয়ে মানে কিছু টাকা হলো, কারণ হচ্ছে মানে বাইরে গিয়ে যে আমি যে পড়বো, তো আমাকে আসলে মানে আর্থিক এটা দিবে কে। তো ওখান থেকে আসলে আমি গেলাম। তো কোথায় গেলেন কোচিং করতে? ঝিনাইদহ, জি ইউসিসি তে কোচিং করতে গেলেন, গরু বিক্রি করে? জি গরু বিক্রি করে আমি চলে গেলাম। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে ওখানে গেলাম, তো ওখানে মানে কোচিং এর শুরু হলো, কোচিং এর পার্ট শুরু হলো। তো আসলে ওখানে গিয়ে কি আসলে মানে আমি যে মেসে থাকতাম, ওখানে দেখতাম যে সবাই পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কেউ ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বা তারা আমাকে আসলে অনেক বেশি মোটিভেট করতো যে সুলতান, তুমি হচ্ছে যে তুমি ভালো করে প্রিপারেশন নাও, এভাবে পড়ো, এভাবে পড়তে হয় বা এভাবে করতে হয়। তো আসলে ওখান থেকে না মানে নিজের ভিতরে আসলে একটা স্বপ্ন তৈরি হলো। তো ওই সময়টাতে ফ্যামিলি চলতো কিভাবে? ওই সময়টাতে আসলে যেটা বিশেষ ছিল কি, সেটা হচ্ছে যে ওই যে মানে আমার মা তো টিউশনই করতেন, আমার মা যে টিউশন করতে সামহাও ওখান থেকে আসলে মানে কোনোভাবে খেয়ে পড়ে চলে যেতে হয়। বাবা করতো ভাঙারির দোকানে কাজ। আপনাদের প্রপার্টি বলতে কি ছিল? আমাদের প্রপার্টি বলতে ভাই শুধু 10 কাঠা জমি আছে। 10 কাঠা জমি, এটার উপরে আপনাদের বাড়ি ঠাড়ি এরকম কিছু নাকি বাড়ির বাইরে? বাড়ির বাইরে কিছু, জি 10 কাঠা জমিগুলো ছিল, এখান থেকে চাষবাস হয়ে কিছু ফসল আসতো। জি কিছু ফসল আসতো। 10 কাঠা জমি বলতে গেলে 22, 23, 25 শতকের মতো হবে। জি ওকে, বলেন তারপর। তো তারপর হচ্ছে ওখানে করতে গেলাম, কোচিং করতে গেলাম। তো কোচিং করলাম, তো এর ভিতরে আসলে এইচএসসি রেজাল্টটা হয়ে গেল। এটা আসলে সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো এইচএসসি রেজাল্টে আমি আল্লাহর রহমতে বা সবার দোয়াই গোল্ডেন এ প্লাস পাইলাম। কারণ এই যে 4.44 থেকে গোল্ডেন এ প্লাস পাওয়া, এটা আসলে মানে আমার জীবনে অনেক বড় টার্নিং পয়েন্ট ছিল। বিশাল টার্নিং পয়েন্ট, মানব বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পাওয়া এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। এন্ড ইভেন ওই সময় হচ্ছে যে কলেজ থেকে আমি মানে সম্মিলিত মেধা তালিকায় কলেজ থেকে ফার্স্ট হলাম। ওয়াও। এন্ড ইভেন আমি হচ্ছে মানে বোর্ড স্কলারশিপ পেলাম, আমার বোর্ড একটা পজিশন হলো। তো আসলে ওটা আমার জীবনের আসলে মোড়কে অনেক বেশি ঘুরিয়ে দিয়েছিল। ওটা আসলে আমার মানে জীবনের আসলে কি বলবো, ওটাই আসলে আমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল। ওখান থেকে আমি আসলে স্বপ্ন দেখতে শিখেছি যে আসলে প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধিতা আমরা যেটা দেখি, আসলে এখান থেকে মুভ করা যায়, বা আসলে আর্থিক দুরবস্থা বা চোখের এইটা আসলে এটা মানে তেমন কোনো ফ্যাক্ট ক্রিয়েট করে না। দ্য থিং ইজ দ্যাট একটা মানুষকে ঘুরিয়ে দেওয়ার জন্য দুটো জিনিস ইম্পর্টেন্ট। নাম্বার 1, তাকে একটা পেইনফুল সিচুয়েশন দিতে হবে। এই সিচুয়েশন থেকে ওই মানুষটার টেন্ডেন্সি বসে যাবে, আইদার সে ডিরেইলড হবে, মানে খারাপ একটা অবস্থার মধ্যে চলে যাবে, নিজেকে শেষ করে দিবে, অথবা সে ঘুরে দাঁড়ানোর জন্য ফুল ফোর্স নিয়োগ করবে। সেই অর্থে যে কোনো ক্রিটিক্যাল মোমেন্ট, যে কোনো পেইনফুল সিচুয়েশন লাইফে ব্লেজিং হতে পারে। এই জন্য বলে শোককে শক্তিতে রূপান্তর করুন, নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2, আপনি যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকলে বা যে কোনো ধরনের ব্যাকওয়ার্ড সিচুয়েশনে থাকলে, আপনি যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, বিলিভ মি, সামহাও আপনি যদি আপনার খালি হালটা ধরে রাখেন যে না আমি তো আসছি, নিশ্চয়ই রিজিক বা আমার সামনে আমি কত দূর যাবো না যাবো উপরওয়ালা নির্ধারণ করে রেখেছেন, আমাকে শুধু বিশ্বাস করে ধরে থাকতে হবে, ট্রাই করে যেতে হবে। অ্যান্ড বিলিভ মি, কোথা থেকে যে চলে আসে, মানে আপনার সাকসেসফুল ব্যাপারটা যে আপনি যা চিন্তা করবেন তার চেয়ে তো কত গুণ বেগে চলে আসে, আনথিঙ্কেবল। লাইফ ইজ অল অ্যাবাউট মিরাকল। সো বিশ্বাস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো সাকসেস, আপনি কাজ করতে গিয়ে ছোট একটা সাকসেস পাবেন বা কোনো একটা সাকসেস পাবেন, তখন আপনার চিন্তার মোডটা ঘুরিয়ে দেয়। ইনফ্যাক্ট তাৎক্ষণিক যে কনফিডেন্স আপনার মধ্যে তৈরি হবে, সেটা আপনাকে লাইফ লং ফাইট করতে শেখাবে। দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন ইন দিস বয়। সুলতান কবির, যেটা আমরা শুনতেছিলাম যে আপনি বললেন যে আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করলো, যে আপনি ইন্টারমিডিয়েটে আপনি যখন গোল্ডেন এ প্লাস পেলেন, যে না আমাকে দিয়ে হবে, আমার চোখে না দেখা আসলে কোনো বড় ফ্যাক্ট না। জি, তারপর আসলে আমি তখন থেকে রিয়েলাইজ করতে শিখলাম যে আসলে হিউম্যান ব্রেন আসলে আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটা দান।
আসলে এটাকে আসলে সবচেয়ে বেশি মানে ভালোভাবে ইউটিলাইজ করা উচিত। এই জন্য আসলে একটা কথা আছে যে আসলে হিউম্যান ব্রেন ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল গিফট বাই আল্লাহ ফর এভরি হিউম্যান বিং। সো এই যে বিষয়টা তখন থেকে আসলে মানে নিজের প্রতি যে আসলে যে আসলে একজন মানুষ আর্থিক দুরবস্থা বা চোখের এই বিষয়টা থেকেও আসলে আগাইতে পারে, এটা আসলে কোনো ফ্যাক্ট না। তারপর থেকে তারপর আমি অ্যাডমিশনে কোচিং করা শুরু করলাম, বাট আমার এই যে টাকার যে মানে আসলে আর্থিক যে দুরবস্থা ছিল এই জন্য আসলে আমি 2 মাস কোচিং করে আমি আবার বাসায় চলে আসি। তো তারপর আসলে মানে মোটামুটিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে ফর্ম উঠাইছিলাম অ্যান্ড রাজশাহী ইউনিভার্সিটি, তাছাড়া খুব বেশি জায়গায় ফর্ম উঠানো হয়নি। তো আল্লাহর রহমতে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে তথ্য যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি এবং লাইব্রেরি সায়েন্সে ওটাতে চান্স হয়েছিল, আর রাজশাহী ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কে চান্স হয়েছিল। কিন্তু আসলে সে সময় টাকার অভাবে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া হয়নি। বাট আপনি যদি চয়েসের কথা বলেন, ডেফিনেটলি আপনার ফ্রেন্ড সার্কেল বা বড় ভাইরা নিশ্চয়ই সাজেস্ট করেছিল ঢাকা ইউনিভার্সিটি। জি আমাকে ঢাকা ইউনিভার্সিটি। এটা আমার লাইফের একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে আমি শেয়ার করে ফেলি আজকে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, তারপরে হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম এবং বাড়ির পাশে আমার বাড়ি বগুড়া আজিজুল হকেও পরীক্ষা দিয়েছিলাম, আজিজুল হক কলেজে। মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, জাহাঙ্গীরনগরেও চান্স পেয়েছি, কিন্তু বগুড়া বাড়ির পাশে যে আজিজুল হক কলেজ সেখানে আমি চান্স পাইনি। ওকে ঠিক আছে, এখন বললে আমার হাসি লাগে। তো যাই হোক, তো আরো ইন্টারেস্টিং হচ্ছে যে আমার শখ ছিল যে আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করবো। তো রাজশাহীতে আমার ইকোনমিক্স হয়েছিল, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আরো বেশ কিছু পেয়েছিলাম। তো ইকোনমিক্সে এখানে ভর্তি হওয়ার পর আমার বড় ভাইরা যেটা সাজেস্ট করলো যে ইউ শুড গো ফর ঢাকা ইউনিভার্সিটি। আসলে ইউনিভার্সিটিতে পড়া তো শুধু একাডেমিক একটা পড়াশোনা না, এখানে আসলে পুরো এনভায়রনমেন্টটা থেকে আমরা শিখি। তো আমার কাছে কেন জানি মনে হয় যে আপনার সেই দিক থেকে এটাই বলার কথা যে লাইব্রেরি সায়েন্স ওয়াজ ওকে, বাট আপনি শুধুমাত্র অর্থ অভাবে সেই ডিসিশনটা আপনি নিতে পারেননি। এটা হচ্ছে একটা বিশাল স্যাক্রিফাইস। তো আপনি কি করলেন? তারপর মানে দেখলাম যে আসলে ঢাকাতে মানে আমার তো আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাই সমস্যা। তো সেখান থেকে এবং যে আর্থিক যে অবস্থা আসলে ঢাকাতে কিভাবে থাকবো, কিভাবে করবো, তো নিজের মন আসলে সায় দিল না। অ্যান্ড ইভেন আমি পরিবারের সাথে শেয়ার করলাম, আমার বাবা মার সাথে, যেহেতু আমার বাবা আসলে কোনো কিছু করে না। তো অ্যান্ড ইভেন স্টিল নাও মানে সে এখনো কোনো কিছু করতেছে না। সো আমার মা আসলে যে ইয়েটা করে, মানে যে ইনকামটা করে ওটা দিয়ে কোনো রকমে চলে যায়। তো আমি ডিসিশন নিলাম যে রাজশাহীতে যেহেতু আসলে মানে থাকাটা একটু সহজ, কারণ ওখানে টাকা পয়সা কম লাগে। তো এই জন্য আসলে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগেই মানে সেশন কত আপনার? আমার সেশন 14-15, আমি প্রথম ব্যাচ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। ও, ওখানে আন্তর্জাতিক সম্পর্ক ফার্স্ট 2014 সালে ওপেন করা হয়? জি। মানে আপনার ডিপার্টমেন্টের সবাই তো আপনাকে চেনার কথা, আপনার টিচার যারা আছেন সবাই তো আপনাকে চেনেন। জি। তো এখানে যেটা মানে এখানে পেইনফুল যে স্টোরিটা সেটা হচ্ছে যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হলাম। তো ভর্তি হওয়ার পর আমার ক্লাস শুরু হয়েছিল ফেব্রুয়ারি 3 তারিখ থেকে। তো আমি প্রথম দিন মিসিং ছিলাম, 4 তারিখে গেলাম। তো সম্পূর্ণটা ইংলিশ ভার্সনের পড়াশোনা ছিল। সবসময় তাই, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই বিষয়গুলো তাই হয়। আমার তো আসলে ক্লাসের লেকচারগুলো সবগুলো মাথার উপর দিয়ে যায়, আমি তো ক্লাসের লেকচার কিচ্ছু বুঝি না, কারণ আমি মানে ছোটবেলা থেকে বাংলা ভার্সনে পড়ে আসছি। আর ইংরেজির দক্ষতা মানে ছিল, কিন্তু এই যে মানে আসলে কি মানে আমরা যখন মানে পাবলিক ইউনিভার্সিটি তো আসলে মানে বিভিন্ন রিজিয়ন থেকে, মানে সারা বাংলাদেশের বিভিন্ন রিজিয়ন থেকে মানুষ যায়, এক একজন আসলে এক এক রকমের হয় বা এক একজন এক এক গড়নের হয়। তো আসলে এর জন্য কি আমি যে বললাম ওই যে আমি হীনমন্যতায় ভুগতাম, যে আসলে মানুষ আমাকে কিভাবে ট্রিট করবে, কিভাবে দেখবে। তো ওই বিষয়টা না আমার খুব মানে বেশিভাবে কাজ করতো। তো আমি ওখানে আসলে মানে ইংলিশ ভার্সন আমার তো আসলে মানে ভালো লাগে না, মানে আমি তো আসলে বুঝি না, সব তো মাথার উপর দিয়ে যায়। টিচার হোয়াইট বোর্ডে লিখতেছে, আমি কিছু দেখতেছি না। ইনফ্যাক্ট প্রথম বর্ষটার যেরকমই যায়, এন্ড ইভেন যে আমি যে কারোর সাথে যে কোঅপারেট করবো, সে কোঅপারেট করার কোনো ইয়ে নেই, কারণ আমি কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না বা আমি কাউকে জানি না। তো যেটা বিষয় আমি মানে ভয় পেয়ে বা মানে বড্ড বেশি ভয় পেয়ে আমি সবকিছু ছেড়ে দিয়ে আমি বাসায় চলে যাই, মানে সব বাদ, মানে পড়াশোনা করবো না। তো আমি আমার আম্মাকে গিয়ে বলতেছি যে আম্মা আমি পড়াশোনা করবো না, তুমি আমাকে এখানে ডিগ্রি ভর্তি করে দাও, আমি আগে যেভাবে প্রাইভেট পড়াইতাম আমি ওইভাবে পড়াবো, আমি সংসারে এভাবে হাল ধরবো। তো আমার আব্বা বলতেছে তোমাকে এত কষ্ট করে ভর্তি করাই দিলাম, এভাবে ঋণ নিয়ে তোমাকে হচ্ছে যে আসলে মানে ওখানে অ্যাডমিট করালাম, তুমি আসলে মানে তুমি এভাবে আসলে নিজে হেরে মানে চলে আসবা এভাবে। তারপর আমাকে আবার পাঠিয়ে দিল, আবার 2 দিন ক্লাস করলাম, আমার তো মাথার উপর দিয়ে আরো যায়, মানে ইংলিশ ভার্সন আমি কিছুই বুঝি না। তারপর আমি চলে গেলাম বাসায়, আবার চলে গেছি। ইভেন তখন যেটা বিষয় হয় কি, আমি চলে আসছি, তো ধরেন যে প্রতিবেশী বা আসলে যে সারাউন্ডিংস ম্যাটার্স বা এনভায়রনমেন্ট ম্যাটার্স। আমি যে এনভায়রনমেন্টের ভিতরে থাকতাম, তো আমার বলতেছে কি রে তুই সবসময় চলে আসিস কেন, তোর তো মানে তুই কি ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে না, তুই করতেছিস কেন। এই যে বিষয়টা আমি মানে রাজশাহীতে যখন যাচ্ছি তখন আসলে এই যে আমার যে ক্লাসের ভয়, যে ক্লাস করলেই আসলে ইংলিশ ভার্সন পড়তে হবে বা আবার এই যে বাসায় গেলে কি অন্যের কাছে জবাবদিহি করতে হবে, এটা না আসলে আমি নিতে পারতেছিলাম। দেন আমি এবার কি হয়েছে, আমার বাবা মা আমার সাথে আসছে, আমার বাবা মা ডিপার্টমেন্টে গেছে, বলতেছে স্যার আসলে ওর তো একটু চোখের প্রবলেম বা ওর তার এই সমস্যা, ও তো ইংলিশ ভার্সনের বিষয়গুলো বুঝতেছে না। তো স্যার মানে আমরা খুব দরিদ্র ফ্যামিলি থেকে করছি, তো স্যার মানে ওকে যদি কেউ যদি কোঅর্ডিনেট করতো বা করতো তাহলে খুব ভালো হতো। তো স্যাররা মানে আম্মা প্লাস আব্বা ওখানে গিয়ে বলে আসলেন
তো তারপরেও আসলে ভালো লাগে না। আমি 3-3 বার বাসায় চলে গেছিলাম ভাইয়া, 3-3 মানে আপনি পড়বেন না? জি, আমি quit পড়বো করবেন। না। তারপর একদিন বাসায় আছি, তো আমার মা দেখছি যে মানে অনেক কান্না করতেছে যে আসলে আমার ছেলে মানে এত কষ্ট করে এসএসসি পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, তার রেজাল্ট ভালো, সে একটা ভালো ইউনিভার্সিটিতে আল্লাহ তাআলা তাকে পাইয়ে দিল, এখন সে পারতেছে না কেন, আসলে সমস্যাটা কোথায়? তো আমি একটা ডায়েরিতে লেখালেখি করতাম। তো ওই ডায়েরিতে আম্মা দেখছি লিখে রাখছে যে হে আল্লাহ, আমার ছেলের মাথায় পড়া ঢুকিয়ে দাও। আসলে ওই সময়টা ওই লাইনটা আমার আসলে মেডিসিনের মতো কাজ করছিল। মানে আপনার ডায়েরিতে আপনার মা লিখে রেখেছে? জি জি। আসলে কেন? যে আসলে মানে কেন, মানে যে প্রথম পাতায় ওটা লিখে রাখছে, মানে আমি যে ডায়েরি লিখতাম ওখান থেকে আসলে পাতাগুলো আমি ছিঁড়ে ফেলছিলাম, বাট শুধু ডায়েরিতে শুধু পড়েছিল। দেখছি ওখানে লেখা আছে যে আসলে হে আল্লাহ, আমার মাথায় মানে আমার ছেলের মাথায় পড়া ঢুকিয়ে দাও। তো আসলে ওই সময়টা না, আসলে ওই যে বিষয়টা আমার মাথায় ওষুধের মতো কাজ করছিল। প্রিয় শ্রোতা, গল্পের মাঝখানে একটু থামাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন প্রাণের মেলা বইমেলা শুরু হয়ে গেছে, এবং এই বইমেলাতে জীবন গল্প পার্ট 2 অসাধারণ বেশ কিছু গল্প নিয়ে অলরেডি বাজারে চলে এসছে। আপনারা বইটি সংগ্রহ করতে পারেন বর্ণপ্রকাশের স্টলে গিয়ে, আর ঘরে বসে আপনি সংগ্রহ করতে পারেন মাত্র 200 টাকার বিনিময়ে। আপনাকে ঘরে বসে সংগ্রহ করতে হলে যেটা করতে হবে, ফোন করতে পারেন boibajar.com এর এই নাম্বারে 09611262020। আমি আবারও বলছি 09611262020। অথবা আপনি যদি মনে করেন ফোন করে আপনার বুকিং করতে সমস্যা, ঠিক আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না। শুধু যেই নাম্বারটি আমি দিচ্ছি এই নাম্বারে বি লিখে SMS করবেন, আমরাই আপনাকে কল ব্যাক করব। ওকে, আমি নাম্বারটি বলছি 01617257525। আমি আবারও বলছি 0167257525। এই নাম্বারটিতে বি লিখে SMS করতে হবে। এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান, অবশ্যই খেয়াল রাখবেন বইটির যে মূল্য রাখা হয়েছে সেটার অর্ধেক অর্থ আপনাকে অগ্রিম পাঠাতে হবে, অর্থাৎ 100 টাকার মতো আপনাকে অগ্রিম পাঠাতে হবে। ওকে, আবার গল্পে ফিরছি আমরা। তারপর আমি আম্মাকে বললাম যে আম্মা, আমি চলে যাব, আমি গিয়ে ওখানে পড়াশোনা করব। তো এখানে আমার জীবনের মোড় পরিবর্তন করার ক্ষেত্রে এখানে যদি বলি, সেটা হচ্ছে যে আমার এক টিচার, ইউনিভার্সিটি একজন টিচার, আমার ডিপার্টমেন্ট টিচার আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যে তিনি ক্লাসে আসলেন, ক্লাসে এসে মানে বলতেছে যে তোমার বাবা মা তো আসছিল, তো বলছে যে আচ্ছা বাবা, তুমি কি হচ্ছে হোয়াইট বোর্ড দেখতে পাও? বললাম স্যার আসলে আমি হোয়াইট বোর্ড দেখতে পারি না। বলছে তুমি তো অনেক ক্লাসগুলো মিস করে ফেলেছো, তো তুমি এক কাজ করো, তুমি হচ্ছে ক্লাসের আগে বা ক্লাসের পরে আমার সাথে দেখা করো, আমি তোমাকে ক্লাসের বুঝিয়ে দিব। আর তোমার যদি আসলে হোয়াইট বোর্ড যদি দেখতেই সমস্যা হয়, আমি যে ক্লাসে যে ডেলিভারি দিচ্ছি আমি বলবো, তুমি লিখবা পরে। এই যে বিষয়টা, এই যে টিচারের যে সাপোর্টটা, প্লাস এই যে মায়ের লেখা যে লাইন, মায়ের লেখা যে আসলে মায়ের লেখা যে ওই যে লাইনটা, ওটা আসলে আমার এই দুইটা আসলে সবসময় মেডিসিনের মতো কাজ করলো। তো একদিন কি হলো, একদিন স্যার ক্লাসে টেস্ট নিয়েছে, ইন কোর্স না, ক্লাসে এমনিতে টেস্ট নিয়েছে। তো ক্লাস টেস্টে স্যার কোশ্চেন করেছে, আমি অ্যান্সার দিয়েছি। তো স্যার যখন খাতা দেখাবে, স্যার ক্লাসে খাতা আনলেন, এনে বলতেছে আসলে যে ছেলেটা 3-3 বার বাসায় চলে গেছে, তার যদি খাতার যদি মানে তার যে লেখার যদি ধরন দেখো, বা সে যেভাবে লিখেছে এটা যদি দেখো, তো সত্যি তোমরা অবাক হবে। তো আমাকে স্যার বললো যে তুমি বাবা, তুমি এত ভয় পাও কেন? তুমি তো ভালো লেখো, বা তুমি যদি চেষ্টা করো তুমি পারবা, তো তোমার কোনো ভয় নেই, আমি আছি, তুমি পড়াশোনাটা খুব ভালো করে করো। এই যে তখন থেকে আসলে আমি না একটা ভরসা, মানে একটা খুঁটি খুঁজে পেলাম যে আসলে না, সামথিং উইল হ্যাপেন, ইনশাআল্লাহ সামথিং উইল হ্যাপেন। সো তারপর স্যারের এই যে মোটিভেশন, স্যারের কাছ থেকে আসলে রেগুলার অ্যাডভাইস নেওয়া, স্যারের কাছে যাওয়া। তো এই যে বিষয়টা 2014-তে আপনার সেশন? জি, 14-15। তার মানে তো আপনার অনার্স কমপ্লিট হওয়ার কথা? জি, অনার্স কমপ্লিট হয়েছে। কত সালে কমপ্লিট হলো? আমার অনার্স কমপ্লিট হয়েছে 2019-এ। এই তো গত বছর? জি, গত বছর। আচ্ছা, আপনি মাস্টার্সে পড়ছেন এখন নাকি? জি, মাস্টার্সে অ্যাডমিট হয়ে গেছেন। কোন শিক্ষকের কথা বলছিলেন, যে শিক্ষক আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করেছেন? অনেক বেশি ইন্সপায়ার করতেন। নাম কি ওনার? ওনার নাম শরীফুল ইসলাম স্যার। উনি স্যার এখন ইন্ডিয়াতে পিএইচডির জন্য আছেন। তো সেই সময় আসলে তো এই যে ইন্সপিরেশন, স্যারের ইন্সপিরেশন, তো আমি ক্লাসে ওই পরীক্ষা দিয়ে স্যার আমাকে যেভাবে ফলো আপ করলেন বা এইভাবে যেভাবে আমাকে মোটিভেট করতে গেলেন, আসলে আমি একটা খুঁটি খুঁজে পেলাম। তারপর থেকে আসলে আমি আমার জীবনে মানে পরিশ্রম জিনিসটা আমি করতে শুরু করলাম, যে আসলে আমি আগের যেই মানে ছিলাম, যে আসলে আমি যদি এত টিউশনি করি বা এত কষ্ট করে যদি আগের যদি মানে পড়াশোনা করতে পারি, তাহলে এখনো সম্ভব। তো আপনি আপনার এই একাডেমিক পড়াশোনার খরচটা কিভাবে জোগাড় করতেন? পড়াশোনা ভাইয়া সেখানে আসলে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করছে ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি। আমি ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি আল্লাহর রহমতে পেয়েছিলাম, ওটা মে মাসে হয়েছিল। ওর আগে থেকে আপনাদের ফুল একাডেমিক সাপোর্টটা পেয়েছেন ওখান থেকে? ফুল ভাইয়া, ওখানে আসলে কি মানে ওরা প্রতি মাসে 2500 করে টাকা দিত, ওখান থেকে কোনোভাবে চলতো। আবার এই যে মানে আমরা পুরো অনার্সে এটা সাপোর্টটা দিয়েছে ওরা? জি, ওরা আমাকে পুরো মাস্টার্সও দিচ্ছে। মাস্টার্সে জি না, মাস্টার্সে দেয় পুরো অনার্সের সাপোর্টটা ডাচ বাংলা ব্যাংক দিয়ে দিয়েছে। জি, পুরো অনার্সের সাপোর্টটাই ডাচ বাংলা ব্যাংক দিয়ে দিয়েছে। বাট বাই দ্য ওয়ে, এই অনুষ্ঠানের স্পন্সর ডাচ বাংলা ব্যাংক না, বাট দে আর ডুইং ভেরি গুড স্কলারশিপের ক্ষেত্রে, যে কারণে থ্যাঙ্কস জানাই আমাদের এই অনুষ্ঠানটা থেকে। যারা ভালো কাজ করেন, তারা যে ব্র্যান্ডেরই হোক না কেন, যা কিছু হোক না কেন, দে শুড বি হাইলাইটেড, সব জায়গাতে তাদেরকে হাইলাইট করা উচিত।
ওকে, সো আপনার এইটাকে আপনাকে একটা বিশাল হেল্প করেছে। জি, ওটা মানে মোটামুটি আমার আসলে ফাইন্যান্সিয়াল একটা খুঁটি হলো। তারপর টিচারের আসলে যে সমর্থন এটা আমি পেলাম। তো এখান থেকে মানে ফার্স্ট ইয়ারে আমি বাজিমাত করে ফেলছিলাম। আমার চেয়ারম্যান স্যার আসলেন, এসে বলতেছে আসলে যে ফার্স্ট হয়েছে সে আসলে মানে সে 3-3 বার বাসায় চলে গেছিল, তার এরকম মানে অনেক বেশি ডিসএবিলিটি বা তার ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে, বাট সে আসলে বাজিমাত করে দিয়েছে। তো আমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট 3.88 ছিল। তো ওখান থেকে আসলে ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ার। তো ওখান থেকে আসলে আমি একটা মানে পজিশন খুঁজে পেলাম যে আসলে আমার দিয়েও হবে বা আমি মানে আমাকে দিয়ে সবকিছু পসিবল। সো ওখান থেকে আসলে মানে আমার জীবনের খুঁটি খুঁজে পেলাম। আমি ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়ছি। আমি ইন্টারন্যাশনাল রিলেশনসকে আসলে অনেক ভালো করে জানার চেষ্টা করেছি, অনেক ভালো করে বোঝার চেষ্টা করেছি। ফাইনালি যেটা হলো যে আপনি অনার্স কমপ্লিট করলেন একটা ভালো রেজাল্ট নিয়ে। জি, অনার্স আমি ওখানে সফল হয়েছি। আর আমি আসলে ইন্টারন্যাশনাল রিলেশনসকে খুব ভালো করে জানার চেষ্টা করেছি। এবং ও প্রথম সারির মধ্যে আছে। জি, আল্লাহর রহমতে রেজাল্টে প্রথম সারির মধ্যে আছে। দ্যাটস রিয়েলি অসাম। কত পেলেন আপনি আউট অফ 4 এ? আউট অফ 4 এ আমার রেজাল্ট টোটাল 3.80। এক্সেলেন্ট, জি, ট্রুলি এক্সেলেন্ট, ইজ আনথিঙ্কেবল। ওয়াও, জোস। এই তো বলি যে আমাদের আশেপাশে কত হিরো আছে, আরো কতবার বলবো বলেন, আমার বলতে ভালো লাগে এগুলা। আর তো আপনার কমপ্লিট হলো 2019 সালে? জি, 2019-এ কমপ্লিট হলো। আমি আসলে সো এখানে একটা বিষয় বলে ফেলা ভালো, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি লাইফে আমি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করেছি। তো সবচেয়ে যেটা মানে আমার মানে জীবনের সাথে যেটা জড়িয়ে সেটা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, পিডিএফ। সেখানে আমি অসংখ্য ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপলদের সাথে মিট করেছি, অনেক ফিজিক্যাল চ্যালেঞ্জ পিপলদের সাথে থেকেছি। ওদের সাথে দেখেছি কি ওরা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা যারা ধরেন যাদের মানে একটু আল্লাহ তাআলা মানে আসলে মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে, যারা একটু আসলে মানে একটু কম নিয়ে জন্মায়, যাদের শারীরিক একটু সমস্যা থাকে, যেমন কারো হাত নেই, কারো পা নেই, কারো মুখের সমস্যা, কেউ কথা বলতে পারে না, কেউ কানে শোনে না। এরা কি মানে এরা এই যে ইউনিভার্সিটি গ্রাউন্ডে আসছে অনেক কষ্ট করে, বাট ওরা মানে যতটা না শারীরিক মানে বিষয় নিয়ে ভোগে তার থেকে অনেক বেশি ভোগে মানসিক সমস্যা। ওদের আসলে মেন্টাল যে মানে এই যে মানে মেন্টালিটি, ওদের মানে মেন্টালি সবসময় নিচু থাকে ভাইয়া। বিকজ অফ আওয়ার সোসাইটি, বিকজ অফ আওয়ার দৃষ্টিভঙ্গি। সিম্পল কথা হচ্ছে এটা। ওরা যদি জন্মের পর থেকে এটা জানতো যে না, দে আর ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং তাদেরও স্কোপ আছে, তাদেরকে হীনমন্যতা ভোগার কিচ্ছু নাই, বিকজ আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে চ্যালেঞ্জ ফেস করছি আমাদের হিউম্যান লাইফে। ওরা যদি ওই কনফিডেন্সটা ছোটবেলা থেকে পেতো তাহলে কিন্তু এই মানসিকতা প্রবলেমে কিন্তু পড়ার কথা না। হাতে হাত ধরে যদি আমরা চলতে পারতাম, হ্যাঁ, একসাথে যদি চলতে পারতাম, ওই যে আপনি ছোটবেলায় যে কানাগালি শুনেছেন বা অন্য কিছু শুনেছেন, এগুলো যদি না হতো, বাচ্চা কাচ্চাদের মতো থেকে এগুলো যদি না শুনতেন, তাদের কোনো দোষ নাই, কারণ তারা দেখে দেখে শিখেছে। তো এই জিনিসগুলো যদি না থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না, এই মানসিক সমস্যার জিনিসটা হতো না। হ্যাঁ, বলেন তারপর। তো এটা আসলে সোশ্যালি কনস্ট্রাকশন। তো ওরা আসলে এতটা না মানে এতটা মেন্টালি ভোগে, এতটা মেন্টালি আসলে হয়। তো মানে এই বিষয়টা না আমি নিজের বিষয়তে ফিল করছি। আসলে যখন কেউ মানে পায়ের আসলে নিয়ে জন্মাবে, তখন তাকে যখন কেউ লুলা বলবে বা খুড়া বলবে, মানে এটা আসলে না ফিলিংস এর ব্যাপার। মানুষ আসলে এটাকে সোশ্যালি কনস্ট্রাক্টেড করে দিয়েছে, মানুষ এটাকে বানিয়েছে। এটা আসলে মানে তো আমরা যদি প্রথম মানে সমাজ বা মানুষ যদি তাদেরকে যদি প্রথম দিক থেকে যদি সুযোগ দিত, তাহলে হয়তো বা মানে এই বিষয়টা কখনো হতো না। তো ওই বিষয়টা আমার খুব লাগছে। অ্যান্ড ইভেন আমি ওখান থেকে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেছি যে আসলে আমি মানে আসলে এমন কিছু করব বা আসলে এমন ভাবে আগাবো যাতে আসলে মানে আমি যাতে ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপলদের নিয়ে কাজ করতে পারি। ওরা মানে ওদের ওই বিষয়গুলো আসলে না আমাকে খুব টানে, কারণ আমি এই বিষয়গুলো আসলে নিতে পারি না। আসলে মানে ওর ভিতরে মানে আসলে আমি যেটা মনে করি they have enough potential, they have enough merit, but the fact is that তারা আসলে সেই সুযোগটা পাচ্ছে না, তাদেরকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না। এটা আসলে মানে সবচেয়ে মানে কি বলবো মানে সবচেয়ে আনফরচুনেট একটা থিং। তারা আসলে মানে পাচ্ছে না। আপনি যদি আমাদের যদি পলিসি লেভেল দেখেন, আমাদের যে ডিসিশন মেকিং দেখেন, সব জায়গাতে আপনি কয়জন ডিসেবল বা কয়জন ফিজিক্যাল চ্যালেঞ্জ পিপলকে পাবেন। আমি এই অনুষ্ঠানে একটা জিনিস বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইসব ব্যাপারে যথেষ্ট রকমের উদার, এবং আমি যদি ভুল না বলে থাকি, আমি আসলে খুব বেশি স্টাডি করি তা না এইসব জায়গাগুলোতে, তবে আমি যদি ভুল না করে থাকি, উনি যতগুলো বিষয়ে ওনার সম্পর্কে পড়েছি, লাইক প্রতিবন্ধীদের নিয়ে ওনার যে অ্যাক্টিভিটিসগুলো, বিশেষ করে ওনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তো ওনার যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু খুবই খুবই মানে আশা জাগানিয়া। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে একটা স্টেট ফ্রেমওয়ার্কে যদি আমরা চিন্তা করি যে আসলে প্রত্যেকটা আমরা যখন যত লেভেলেই কাজ করব, যত কিছুই কাজ করব, আমরা যখন সেটা পিপল ওরিয়েন্টেড ওয়ার্ক যদি আমরা বলি, সেই সময়টাতে আমাদের এই স্পেশালি অ্যাবল যেসব ছেলেমেয়েরা আছে তাদের কথা মাথায় থাকে কিনা, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কনসার্ন হওয়া উচিত, যে যাতে করে সব লেভেলে তাদের একটা অংশগ্রহণ থাকে। আমি এই কথাটা কেন বললাম, এই প্রসঙ্গ থেকেই আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি মাস্টার্স কমপ্লিট করার পরে ক্যারিয়ারটা কোন দিকে নেওয়ার চিন্তা করছেন? ভাইয়া আমি আসলে একাডেমিক পড়াশোনা মানে যেহেতু মানে আসলে আমার একাডেমিকে নলেজ ভালো, তো যেটা বেশি সেটা হচ্ছে যে মানে আমি যেহেতু প্রতিবন্ধীদের নিয়ে মানে প্রতিবন্ধীদের বিষয়গুলো খুব টানে, তো আমি আসলে মানে আমার একটা ইচ্ছা আছে যে আমি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাই, বিদেশে মাস্টার্স বা বিদেশে পিএইচডি করার জন্য আমি যেতে
চাই, আমি আসলে একজন মানে রিসার্চার হইতে চাই, যে আসলে রিসার্চার, জি গবেষক, হ্যাঁ। জি আমি একজন গবেষক হইতে চাই, মানে যাতে একজন একাডেমিশিয়ান হিসেবেই লাইফটা চিন্তা করছেন এই মুহূর্তে। জি আমি অল্টারনেটিভ থিংকিং তো নিশ্চয়ই থাকে, জি। লাইক আমরা দেখি একটা ভালো ছেলেমেয়েরা অনেক সময় বিসিএস করছে, জি জি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হচ্ছে, আপনাদের কি সেই সুযোগটা আছে জি, আপনার জি। চোখের এই সমস্যাটা নিয়ে? জি আমার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আসলে আমি ডিরেক্টলি আসলে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপল আসলে এদেরকে আসলে ডিরেক্টলি আমি ডিরেক্টলি এদের সেবা করতে চাই ভাই। আমার এটাই মাথায় আছে, কিন্তু আসলে দেশ আমাকে অনেক টানে, মাতৃভূমি আসলে আমাকে অনেক বেশি টানে। এজন্য আসলে আমি মাস্টার্স বা পিএইচডি করার পর আমার মানে নিজের দেশে আমি যদি খুব কাছ থেকে যদি আর 10 জনকে যদি হেল্প করতে পারি, তাহলে এটা আসলে আমার জীবনের অনেক বেশি চরম সার্থকতা হয়ে যাবে। আপনার এইম সফল হোক, এবং আমরা মনে করি একজন আগালে পুরো দেশ আগায়। একটা বাতি জ্বললে সেখান থেকে 1000 বাতি জ্বলার সম্ভাবনা থাকে। তো আপনি রাজশাহী থেকে কষ্ট করে এসেছেন, আপনার সঙ্গে আপনি যখন আমাকে মেইল দেন, আপনাকে আমি ডিরেক্টলি আপনার মেইলটা পড়ার সঙ্গে সঙ্গে আমি আপনাকে ফোন দিয়েছিলাম। কিছু কিছু মেইল এমন থাকে যেটা পড়ে আর মানে আর্কাইভে রাখতে ইচ্ছা করে না, সেটা সঙ্গে সঙ্গে ফোন দেয়, তার মধ্যে এটা একটা। তো উনি আমাকে তখন জানালো যে ভাইয়া আমার তো এখন পরীক্ষা চলছে বা সামথিং লাইক দিস, আমি মিডল অফ দ্য ফেব্রুয়ারি বা মার্চের দিকে আসবো। তখন আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, আর নাম্বার থাকলে আপনি যোগাযোগ করেন। কিন্তু উনি সামহাও টাইম ম্যানেজ করে আগেই চলে এসেছে। সো উনিও অনুভব করেছে যে আমার গল্পটা আগে বলা উচিত। আমি অনেক বেশি ইন্সপায়ার সুলতান আপনার গল্প শুনে, এবং আমি বিশ্বাস করি আপনার এই গল্পটা যখন সোশ্যাল মিডিয়াতে গেল বা আমাদের রেডিওতে প্রচার হচ্ছে, তখন অনেক ছেলে মেয়ে ইন্সপায়ার হবে। যে কোনো প্রতিবন্ধকতাই আসলে কোনো প্রতিবন্ধকতা না, যদি মনের উইল পাওয়ারটা ঠিক থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় কিছু। এবং আমি সবসময় যে কথাটা বলি যে আমাদের চারপাশে অনেক হিরো আছে, তাদের কাছ থেকে নেন। ভালো জিনিসটা যদি আপনি খোঁজ করেন, ভালোটাই আপনার সামনে আসবে। আপনি যদি খারাপ জিনিস খোঁজ করেন, নিয়তি এমন একটা ব্যাপার আপনার সামনে খারাপ জিনিসই দিয়ে দেবে। সুতরাং আমরা ভালোটা খোঁজ করি, হ্যাঁ। এবং আমরা প্রত্যেকটা মানুষ, এভরিবডি কোনো না কোনোভাবে ক্রিটিক্যাল সিচুয়েশন পার করতেছি, কোনো না কোনোভাবে পিছিয়ে আছি। কিন্তু জীবনে একটা জায়গায় নিজেকে দাঁড় করানোর জন্য, ভালোভাবে লাইফটা লিড করার জন্য, একটা পজিটিভ ভাইব নেবার জন্য যদি কোনো মানুষকে অনুসরণ করতে হয়, ফার্স্ট আপনি আপনার চারপাশে কারা ভালো করছে তাদেরকে অনুসরণ করেন। এতে করে হবে কি, লাইফটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আপনি যদি টার্গেট করে ফেলেন যে আপনি জীবনে কেএফসির মতো মালিক হবেন, কিংবা আপনি যদি বিল গেটসের মতো বড় কিছু করতে চান, কিংবা আপনি রবার্ট ব্রুসের মতো অধ্যবসায় আপনার মধ্যে নিয়ে আসতে চান, কিংবা আপনি মহাত্মা গান্ধীর মতো একদম বিশাল পরমাবের পলিটিশিয়ান হতে চান, যারা আমাদের সামনে সবসময় এই যে আমরা পড়েছি ছোটবেলায় রচনা, তাহলে লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আমি বলছি না যেটা সম্ভব না, বিকজ মানুষই তো হয়, কিন্তু লাইফ উইল বি মাচ মোর ডিফিকাল্ট। এবং তখন আপনি যে হোঁচটটা খাবেন, সেটা আপনার জন্য অনেক বেশি নেগেটিভ হতে পারে। সুলতান কবিরকে যদি আপনি অনুসরণ করেন, বা আমাদের চারপাশে যারা সাধারণ মানুষ আছেন, যারা জীবনটাকে অনেকভাবে পজিটিভভাবে দেখছেন, তাদেরকে যদি আপনারা অনুসরণ করেন, তাহলে লাইফটা অনেক বেশি ইজি হবে। সো সুলতান কবির, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি কেন আসলেন এই অনুষ্ঠানে? আমি এসেছি যে মানুষকে মোটিভেট করতে, কারণ আমি আমার জীবনে আসলে অনেক কিছু ফেস করেছি। আমার আর্থিক দুরবস্থা ছিল, আমার শারীরিক প্রতিবন্ধকতা ছিল, এটা এখনো আছে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে আমি মানে আমার মনের ভিতর দিয়ে যেটা ফিল করছি, সেটা হচ্ছে যে আসলে এডুকেশন, এই যে নেলসন ম্যান্ডেলার ভাষায় একটা কথা আছে যে আসলে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন্স হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তো এই যে এডুকেশন মানুষের আসলে জীবনকে কিভাবে পরিবর্তন করে দিতে পারে, আসলে মানুষের জীবন কিভাবে একটা মোড় থেকে আরেকটা মোড়ে ইয়ে করতে পারে, সেটা এই যে এডুকেশন, এটা আমার জীবনের আসলে গেম চেঞ্জার। সো আমি আসলে মানুষের কাছে এটাই মেসেজ দিতে চাই যে আসলে উইল পাওয়ার ইজ এ গ্রেট পাওয়ার। আমি আসলে একটাই বলতে চাই, সেটা হচ্ছে যে ফিজিক্যালি চ্যালেঞ্জড, আর্থিক দুরবস্থা বা অনেক বেশি ভেঙে পড়েছেন, অনেক বেশি ডিপ্রেশনের ভিতরে আছেন, কখনো আসলে পরাজয় মেনে নেন না। কারণ আসলে পরাজয় মেনে নেওয়া আসলে জীবনের কোনো ধরনের কোনো পার্ট হইতে পারে না। আসলে পরাজয় মেনে নেওয়া জীবনের কোনো সলিউশন হইতে পারে না। জীবনের সলিউশন ওইটাই যুদ্ধ করে যাওয়া, শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাওয়া, শেষ নিঃশ্বাস পর্যন্ত হাল না ছাড়া, নেভার গিভ আপ, নেভার অ্যান্ড ইভার গিভ আপ। কারণ হোয়াইল দ্যার ইজ লাইফ দ্যার ইজ হোপ। আমার যে লক্ষ্যটা আছে, আমার যে উদ্দেশ্যটা আছে, আমি সেটাকে অনেক ভালো করে ইয়ে করবো ইনশাল্লাহ। আমি এস্টাবলিশ হয়ে আমার নিজের জন্য কাজ করবো এবং ফিজিক্যাল চ্যালেঞ্জ মানুষের জন্য কাজ করবো। থ্যাংক ইউ সুলতান কবির। আমার মনে হয় আপনি আমার থেকে অসাধারণ করে বলেছেন, এবং আই এম রিয়েলি মোটিভেটেড বাই ইউ।